একটা খবরও নিসনি, একটা বারও তোর আম্মুর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করিসনি। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই, যে ছিল আজ সে মারা গেছে। আমি আপুকে দেখে বললাম, আপু তুই কিছু বলবি না? দেখ আব্বু কি বলছে। ওই, তুই আমাকে আপু বলবি না, শুনতে পাসনি? আমার ভাই মারা গেছে। আপু তুই এভাবে বলতে পারলি? বললাম না আমাকে আপু বলবি না। এই, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, আর কখনো তোর ওই মুখ আমাদের দেখাবি না। আর যদি কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কোথায় যাব আমি? আব্বু কার কাছে যাব আমি? তুই কোথায় যাবি তুই ভালোই জানিস, আর কোথায় যাওয়ার জায়গা না থাকলে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করিস। বেশ, অনেক বলে ফেলেছেন আঙ্কেল। আমার বন্ধুর কেউ না থাকলেও আমি আছি। কথায় বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তুই চুপ কর। ঠিক আছে আব্বু। ও সরি আব্বু বলার জন্য। আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। যদি না খেয়ে মরেও যাই তবুও না। ভালো থেকো আম্মু। শেষবারের মতো আম্মু ডাকলাম। ভুল হলে মাফ করে দিয়েন। এই বলে সাকিব সহ বাড়ি থেকে বেরিয়ে এলাম। হয়তো আপনারা কিছু বুঝতে পারেননি এতক্ষণ কি হলো, তাই তো? তাহলে 1 মাস আগের ফ্ল্যাশব্যাকে যাই। আমি সালাফি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের পরিবারে 4 জন সদস্য, বাবা মা, বড় আপু আর হতভাগা আমি। আমাদের মধ্যবিত্ত পরিবার। যাই হোক, গল্পে আসা যাক। আমার মা বাবা খুব ভালোবাসে, কিন্তু বাবা আর আপু সবচেয়ে বেশি ভালোবাসে। মা যদিও ভালোবাসে তবুও সবসময় বকা দেয়, তাই ঘর থেকে বেশি বের হই না। একদিন হঠাৎ মা মাথা ঘুরে পড়ে যায়। তখন আমি আর আপু ছাড়া বাসায় কেউ ছিল না। তো মাকে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলাম, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। অবশেষে 1 কিলোমিটার যাওয়ার পর ডাক্তার চেক করে যা বললেন তা শুনে ধপাস করে বসে পড়লাম। ডাক্তার চেক করে কিছু টেস্ট দিয়ে বললেন, এই টেস্টগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসুন। আচ্ছা। আধ ঘন্টা পর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলল, রোগীর অভিভাবক আমার কেবিনে আসুন। আমি আর আব্বু ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার বসতে বললেন। আব্বুও বসলো, আমি দাঁড়িয়েছিলাম। এরপর ডাক্তার যা বলল তা শুনে আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম, আর আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। রোগীর কিডনি নষ্ট হয়ে গেছে। এসব কি বলছেন ডাক্তার? উনি আর কয়েকদিনের অতিথি মাত্র। অন্য কোনো উপায় নেই স্যার, যেভাবে হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগে আপনার আমি দেব, আমার স্ত্রীকে বাঁচান। আপনি শান্ত হন, একটা উপায় আছে। যদি 2 দিনের মধ্যে কিডনি পাওয়া যায় এবং রোগীর দেহে ডোনেট করা যায় তাহলে তিনি বাঁচবেন। আপনি কিডনির খোঁজ করুন স্যার, যত টাকা লাগে আমরা আপনাকে দিব, তবুও আপনি আমার মাকে বাঁচান। আচ্ছা, আপনারা শান্ত হন, আমি দেখছি। আব্বু সহ ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আব্বুর কাছে এলাম। এসে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম, আর আব্বু নীরব দর্শকের মতো চোখের জল ফেলছে। এমন সময় বুঝতে পারলাম মা আমার মাথায় হাত বুলাচ্ছে। মাথা উঠাতেই মা বলল, কাঁদিস না বাবা। আর তুই কাঁদছিস কেন? সবার মাকে চিরকাল বেঁচে থাকে আমি বুঝতে পারছি। আমার কোনো বড় রোগ হয়েছে, তোরা কেউ কাঁদিস না, আর আমাকে মাফ করে দিস। এতদিন তোকে এত বকেছি, কিন্তু বিশ্বাস কর, কোনো মা বাবা তাদের খারাপ চায় না। আমি মরে গেলে আমার জন্য দোয়া করিস বাবা। আমার কবরের পাশে গিয়ে একটু দোয়া করিস। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না মা। পাগল ছেলে, কেউ কি চিরকাল বাঁচে? একদিন তো সবাইকে চলে যেতেই হবে। আমার ডাক চলে এসেছে বাবা। না, আমরা তোকে কোথাও যেতে দিব না। পিছন থেকে আপু বলে উঠল। তারপর দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। ঠিক আছে, ঠিক আছে, আমি কোথাও যাব না। আচ্ছা তোরা এবার চুপ কর। এরপর আমি আপু মাকে জড়িয়ে বসে আছি, আর আব্বু কিছু খাবার আনতে গেল। আব্বু খাবার নিয়ে আসার পর আমি আম্মুকে খাইয়ে দিচ্ছি, আর চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু বুঝতে পেরে বলল, হাই, আমি তোকে খাইয়ে দে, জীবনে আর সুযোগ পাবো কিনা। আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর যদি একবার এসব কথা বলো তাহলে তোমার হাতে খাবোই না। ঠিক আছে, আর বলবো না। আমি তো আর কারো মেয়ে না যে আমাকে খাইয়ে দিবে।
আমার মেয়েটারে আয় তোকেও খাইয়ে দে। খাওয়ার শেষ করে আম্মু সহ একটা গল্প করলাম আম্মুর কোলে মাথা দিয়ে। কিছুক্ষণ পর আসরের আজান দিল। আম্মুকে বলে নামাজে গেলাম। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতে লাগলাম, আল্লাহ তুমি তো রহিম রহমান, তুমি তো অন্তর্যামী, সবার মনের কথা তুমি জানো। আল্লাহ আমি তোমার এক পাপী বান্দা, তোমার দরবারে দুহাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ কি এমন পাপ করেছি আমি যে আমার মাকে কেড়ে নিতে চাচ্ছ? আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমাকে নিয়ে নাও, তবু আমার মাকে সুস্থ করে দাও। এরপর আম্মুর কাছে এলাম। এভাবে 2 দিন কেটে গেল। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হচ্ছি, এমন সময় আব্বু ফোন করে যা বলল তা শুনে আমার হাত থেকে ফোন পড়ে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আব্বু ফোন করে বলল, তোর মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আমি আর কিছু না বলে খুব দ্রুত হাসপাতালে চলে এলাম। এসে দেখছি মায়ের অবস্থা ভালো না। আপু মায়ের পাশে বসে কাঁদছে, সাকিবও দেখছি কাঁদছে। আমি আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি ডাক্তারের কেবিনে গেলাম। সাকিবও আমার সাথে গেল। গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এখন আমার মায়ের অপারেশন করেননি কেন? আর আমার মা এইরকম করছে কেন? সরি, আমার কিছুই করার নাই। আমরা সব জায়গায় কিডনির খোঁজ করেছি কিন্তু পাইনি। আপনার মা আর কিছু সময়ের অতিথি মাত্র। আমি আর কিছু বলতে পারছিলাম না। সাকিবকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। সাকিব আমাকে ধরে কেবিনের বাইরে নিয়ে এলো। কিছুক্ষণ পর আব্বু এসে কাঁদতে কাঁদতে বলল, তোর মার কিছু সময়ের অতিথি মাত্র, ডাক্তার সব আশা ছেড়ে দিয়েছে। যা তোর আম্মুর সাথে শেষবারের মতন কথা বলে আয়। আমি কিছুতেই মাকে কোথাও যেতে দেব না। আমি বেঁচে থাকতে আমার মাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, কেউ না। এই বলে ডাক্তারের কেবিনের দিকে আবার ছুটতে লাগলাম। সাকিবও আমার সাথে গেল। আমি ডাক্তারের কেবিনে গিয়ে সরাসরি ডাক্তারকে বললাম, আমার মাকে বাঁচাতে কিডনির দরকার, তো আমি আমার মাকে কিডনি দেব। দরকার হলে আপনি আমার 2টো কিডনি নিয়ে নেন, তবুও আমার মাকে বাঁচান ডাক্তারবাবু, আমার মাকে বাঁচান। না, আমি ডাক্তার হয়ে এটা করতে পারি না। এতে আপনার জীবনের ঝুঁকি হতে পারে। সরি, আমি পারবো না। তুই কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে এটা করতে দিব না। স্যার আপনি দয়া করুন, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মুর জীবনের মূল্য আমার জীবনের থেকে অনেক বেশি। প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ। ডাক্তারের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, ঠিক আছে, আপনি উঠুন। আমি আপনার একটা কিডনি নিতে পারি, তবে যদি আপনার মায়ের সাথে ম্যাচ করে। ধন্যবাদ ডাক্তার, আমার আর মায়ের রক্তের গ্রুপ 1। আচ্ছা স্যার, একটা কথা দিতে হবে আমাকে। আমি যে কিডনি দিচ্ছি আপনি আমার মা বাবাকে বলবেন না। সাকিব আর ডাক্তার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ডাক্তারকে অপারেশনের প্রস্তুতি নিতে বললাম আর আব্বুকে জানাতে বললাম যে কিডনি পাওয়া গেছে। এরপর আমি আমার মায়ের কাছে গেলাম। মায়ের কথা বলার কোনো শক্তি নেই। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি বেঁচে থাকতে তোমাকে কিভাবে মরতে দেই বলো তো? তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এক জায়গায় যেতে হবে। আব্বু রেগে বলল, এখন তোর মায়ের অপারেশন আর তুই কোথাও যাবি না। আমি কোনো জবাব না দিয়ে সাকিব সহ বাইরে বেরিয়ে এলাম। এরপর সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, দোস্ত তোকে অনেক জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, জানি না অপারেশনের পর বাঁচবো কিনা, পারলে মাফ করে দিস দোস্ত। ওই বেটা, তুই কই যাবি? মেরে ফেলবো জানিস। কিছু সময় পর অপারেশন হলো। আলহামদুলিল্লাহ অপারেশন ঠিকঠাক হয়েছে। এর কিছুক্ষণ পর আমাকে বেডে শিফট করা হলো। সাথে সাথেই সাকিব দেখতে আসলো। ওকে মায়ের কথা জিজ্ঞাসা করায় ও বলল মা ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। কিছুদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো, কিন্তু বাসায় গেলাম না, যদি সবাই জানতে পেরে যায় এই ভয়। কিন্তু সাকিব দেখতে যেত, তাই ওর কাছেই আম্মুর খবর নিতাম। এর কয়েকদিন পর বাসায় যেতেই যা হলো আপনারা তো তা আগেই শুনেছেন। এখন আসি বর্তমানে। সাকিব আমাকে নিয়ে তার বাসায় গেল। বাসার দরজা নক করতেই আন্টি দরজা খুলে দিল।
আর আমাকে দেখেই যা বলল তা শুনে আমার চোখে পানি আটকে রাখতে পারলাম না। আন্টি দরজা খুলে আমাকে দেখে মুখ গোমরা করে ফেললেন। আন্টিকে সালাম দিলাম, কোনো রকমভাবে সালামের জবাব দিলেন। এরপর সাকিব আমাকে নিয়ে তার ঘরের দিকে নিয়ে যেতে চাইলে আন্টি বললেন, সাকিব দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সাকিব আমাকে তার ঘরের দিকে যেতে বলে আন্টির কাছে এগিয়ে যেতেই আন্টি বলতে লাগলো, দিনে দিনে তোর সাহস বেশি হয়ে যাচ্ছে। কোন সাহসে তুই ওর মতো ছেলেকে এই বাড়িতে নিয়ে আসলি? আম্মু চুপ করো, ও শুনতে পাবে। শুনতে পেলে তো কি হয়েছে? ওর সাথে ঘোরাঘুরি করে তুইও দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। কোনোদিন যা না জানি তুইও আমাকে ফেলে কোথাও চলে যাস। প্লিজ আম্মু, এসব বলা বন্ধ করো। কেন বন্ধ করবো? যে ছেলে তার মাকে বাঁচা মরা অবস্থায় ফেলে যায় সেই ছেলেকে কখনোই এই বাড়িতে থাকতে দিব না। আম্মু হয়তো তুমি ভুলে গেছো, সালাফি আমাদের কত উপকার করেছে। আমি কিছুই ভুলিনি। যে ছেলে মা বাবার বিপদের সময় পাশে থাকে না সে কখনোই ভালো হতে পারে না। আজকের পর থেকে তুই আর ওই ছেলের সাথে মিশবি না, আর আজকেই ওকে এই বাসা থেকে চলে যেতে বলবি। এটাই আমার শেষ কথা। কোনো অভদ্র কুলাঙ্গার ছেলের জন্য এই বাড়িতে জায়গা হবে না। ও যদি চলে যায় তো আমিও আর এই বাসায় থাকবো না। যে বাসায় আমার কলিজার বন্ধু থাকবে না সেখানে আমিও থাকবো না। ওকে, তাহলে তোকে একজনকে বেছে নিতে হবে, হয় আমি না হয় শালাবি। ওরা যেখানে কথা বলছিল সাকিবের রুমটা বেশি দূরে ছিল না সেখান থেকে, তাই আমি সব শুনছিলাম আর চোখের পানি ফেলছিলাম। আন্টির বেছে নেওয়ার কথা শুনে তাড়াতাড়ি তাদের সামনে দিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বললাম, আমার জন্য তোমরা অশান্তি করো না প্লিজ, আমি এখনই চলে যাচ্ছি। যাবে তো যাও, এখনো কেন দাঁড়িয়ে আছো? আম্মু প্লিজ চুপ করো, আর তুই কোথাও যাবি না। চলেই যাচ্ছি আন্টি, যদি কোনো ভুল করে থাকি তো মাফ করবেন। আমি চাই না দোস্ত আমার জন্য তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হোক, আর আমি চাই না তুই আমার জন্য নিজের মাকে ফেলে চলে যাস। আজকের পর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না প্লিজ। এ তুই কি বলছিস? যা বলছি তাই করবি। এই বলে আমি ওদের বাসা থেকে বেরিয়ে এলাম। এরপর রাস্তায় হাঁটছি আর ভাবছি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনো কিছুই নেইনি, পকেটে সেরকম তো টাকাও নেই। এদিকে গভীর রাত হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেখানে গিয়ে একটা চা আর একটা বিস্কুট খেলাম। সারাদিন কিছুই খাইনি, তাই খুব ক্ষুধা লাগছিল। খেতে খেতে ভাবতে লাগলাম কিছু একটা করতে হবে। এরপর দোকানদারকে টাকা দিয়ে পকেটে দেখি মাত্র 20 টাকা। সেখান থেকে বেরিয়ে আবার হাঁটতে লাগলাম। কিছু দূর যেতে একটা ল্যাম্প পোস্ট, সেখানে বসে নিজের চোখের পানি ফেলতে লাগলাম। এমন সময় কিছু দূর থেকে চিৎকার শুনতে পেলাম। কাছে গিয়ে দেখলাম 3 জন লোক মুখে গামছা বেঁধে একজন রিক্সা চালকের কাছে জোর করে রিক্সা কেড়ে নিতে যাচ্ছে। রিক্সা চালক বয়স্ক হওয়ায় কিছুই করতে পারছে না, শুধু লোকগুলোর পা জড়িয়ে ধরে কান্না করছে। আমি এসব দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না। লোকগুলোর কাছে গিয়ে বললাম, এই এখানে কি হচ্ছে? তাদের মধ্যে একজন বলল, এখানে কি হয় হোক, তোর কি? জীবনে যদি বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, না হলে এখানেই কেটে রেখে দিব। ওদের সবার হাতে দেখতে পেলাম ধারালো ছুরি। ওদের সাথে একা লড়াই করে পারবো না। পাশে দেখতে পেলাম একটা শক্ত লাঠি। ওটা হাতে নিয়ে বললাম, আয় দেখি তোদের কত সাহস। ওদের মধ্যে একজন ছুরি নিয়ে দৌড়ে এসে আমাকে আঘাত করতে চাইলে রিক্সা চালক চাচা আমাকে সরিয়ে দেন এবং তার হাত লেগে গিয়ে অনেকটা কেটে যায়। এসব দেখে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে লাঠি দিয়ে লোকটার মাথায় আঘাত করলাম। লোকটার মাথা ফেটে গেল, রক্ত বেরাতে শুরু করলো এবং অজ্ঞান হয়ে গেল। আর একজন এগিয়ে আসলো, পায়ে আঘাত করি। এসব দেখে আর একজন পালিয়ে যায়। এরপর দেখলাম চাচার হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। এরপর চাচাকে ওনার হাত চেপে ধরতে বললাম, বলে ওনাকে রিক্সায় ওঠালাম, সাথে চোর বাবাজিকেও, কারণ আম্মু বলতো মানুষের উপকার করা মহৎ গুণ। এরপর চাচা আর চোরটাকে হাসপাতালে নিয়ে ভর্তি করলাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন তাদের জন্য। আমার কাছে তো টাকাই নেই, এখন কি করি? অবশেষে অনেক চিন্তা ভাবনার পর হাসপাতালের পাশেই একটা ওষুধের দোকানে গিয়ে আমার হাতের মোবাইল ফোনটা বন্ধক রেখে ওষুধ কিনতে চাইলাম, কিন্তু দোকানদার বলল তারা নাকি এটা করতে পারবেন না। অবশেষে অনেক বোঝানোর পর তারা ওষুধ দিল, কিন্তু মোবাইলটা নিয়ে রাখলো। দোকানদারের কাছে আরও কিছু টাকা নিলাম আর বললাম,
মোবাইলটা বিক্রি করে দিয়ে দেব। এরপর ওষুধ আর খাবার নিয়ে তাদের কাছে গেলাম। গিয়ে দেখছি চোর বাবাজি ঘুমাচ্ছে আর চাচা বসে আছেন। চাচাকে গিয়ে একটু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। এরপর চাচা বলল, তুমি কে বাবা? তোমার নাম কি? আমার নাম সালাফি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি না থাকলে আজ আমি সব হারিয়ে ফেলতাম, হয়তো জীবনটাও থাকতো না। তুমি আমার জন্য যা করলে একজন নিজের সন্তানও তা করে না। ধন্য তুমি, ধন্য তোমার বাবা মা। আমি আর কি করেছি চাচা? আমার জায়গায় যে কেউই থাকলে এইসব করতো। তুমি কোথায় থাকো বাবা? তোমার বাবা মা কি করে? আমার ঘর বাড়ি কিচ্ছু নেই চাচা, আমার বাবা মা থেকেও মৃত। কি হয়েছে বাবা? আর তুমি কাঁদছো কেন? এরপর চাচাকে সব খুলে বললাম। চাচা সব কিছু শুনে কাঁদতে লাগলো। এরপর বলল, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমাকে বাবা বলতে পারবি না? আমার ছোট্ট বাড়িটাতে থাকতে পারবি না? এসব শুনে চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ কে যেন পিছন থেকে আমাকে জড়িয়ে কাঁদতে লাগলো। পিছনে ঘুরে দেখি সেই চোর বাবাজি। সে কাঁদছে আর বলছে, আমাকে মাফ করে দে ভাই, আমি আর জীবনেও চুরি করব না। খারাপ কাজ করা ভালো না ভাই, এসব কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করেন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। এরপর তিনজনে মিলে একটু গল্প করে আমি চাচার অথবা বাবার সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মোবাইলটা বিক্রি করে দোকানদারের টাকা পরিশোধ করে চাচা আর ভাইকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। এরপর ভাইয়া বলল, এই ছোট ভাই, আমার নাম সাব্বির, আর আমার নাম্বারটা নিয়ে রাখ। কোথাও কোনো বিপদে পড়লে আমাকে শুধু একবার ডাকবি। এরপর ভাইয়াকে বিদায় দিয়ে চাচা সহ তার রিক্সা নিয়ে তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে দেখলাম যা তাতে আমি স্তম্ভ হয়ে গেলাম। চাচা সহ তার বাড়ির কাছে আস্তে আস্তে শুনে একটা মেয়ে কান্না করছে। আরও বাড়ির ভিতরে ও বাইরে অনেক মানুষ। চাচা সহ বাড়িতে ঢুকতেই মেয়েটি চাচাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং আরও জোরে কান্না করতে শুরু করলো। চাচাকে দেখে অনেকজন অনেক কথা বলে চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো চেয়ে আছি। এতক্ষণ পর্যন্ত মেয়েটি আমাকে লক্ষ্য করেনি। চাচা অনেক কিছু বলে মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছেন। অবশেষে মেয়েটি কান্না থামায় এবং আমাকে দেখেই চাচাকে জিজ্ঞাসা করে, বাবা উনি কে? ও সালাফি, ওর জন্যই আজ তোর বাবা বেঁচে আছে মা। ও না থাকলে তোর বাবার যে কি হতো আল্লাহ তালাই ভালো জানেন। কেন বাবা, কি হয়েছে? এরপর চাচা রাতের সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে মেয়েটি আমার কাছে এসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমার নাম বলতে হবে এবং আমাকে ভাইয়া বলতে হবে। সরি ভাইয়া, আমার নাম সামিয়া আক্তার সিমি। খুব সুন্দর নাম তো তোমার। দেখতে হবে না কার বোনের নাম? ও তাই তো। আচ্ছা চাচি কই? চাচির কথা বলতেই চাচা আর সিমির মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। তবুও চাচা বললেন, তোমার চাচি সিমিকে জন্ম দেওয়ার সময়ই আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। এরপর একলা হাতে সিমিকে বড় করেছি। আমাকে মাফ করবেন চাচা, আমি বুঝতে পারিনি। দেখলাম সিমির চোখ দিয়েও পানি পড়ছে, তাই ওর সামনে দাঁড়িয়ে দু হাতে কাঁধ ধরে বললাম, আমাকে মাফ করে দিবি না বোন? আমি না তোর ভাই? আমি মাফ করে দিচ্ছি ভাইয়া। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাইয়া। এই না হলে আমার বোন, তো আমাকে কি দাঁড়িয়েই রাখবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া তুই যাস না। জানিস আমার অনেক ইচ্ছে হতো আমার যদি একটা ভাই থাকতো। সকলের ভাই যেমন সবাইকে আদর করে ভালোবাসে, সেরকম আমাকেও কেউ ভালোবাসতো, আদর করতো। কিন্তু কিচ্ছু করার ছিল না ভাইয়া, তাই মনের আশা মনেই রাখতাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আজ মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন ভাইয়া। এরপর চাচা আর সিমি সহ অনেকে গল্প করলাম। আপনাদের বলতে তো ভুলেই গেছি, ও এবার অষ্টম শ্রেণীতে পড়ে। গল্প করতে করতে বিকেল হয়ে গেল। এরপর সিমি বলল, ভাইয়া তোর গল্প কর, আমি রান্না বান্না করি, আজকে একসাথে সবাই মিলে খাবো। আমি কি আমার বোনটাকে একটু হেল্প করতে পারি? ভাইয়া তুই ওইসব পারিস, আর আমি থাকতে তুই কেন করতে যাবি বল? আমার বোন যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? আচ্ছা ভাইয়া। এরপর সিমি আর আমি মিলে রান্না করলাম। রান্না শেষে সবাই একসাথে খেয়ে নিলাম। খাওয়া শেষে সিমিকে একটু পড়া বুঝিয়ে দিলাম আর বললাম, এখন থেকে তোর প্রাইভেট পড়ার দরকার নেই,
রাতে চাচার সাথে আলোচনা করে রাখলাম, কাল থেকে আমি রিক্সা চালাবো। প্রথমে চাচা রাজি হতে না চাইলেও পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। এরপর সবাই শুয়ে পড়ি। একটি ঘর আর একটি চৌকি থাকায় সিমি চৌকিতে আর চাচা সহ আমি মাটিতে শুয়ে পড়লাম। রাতে বাবা মায়ের কথা মনে পড়তেই দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এরপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। আমার রিক্সা নিয়ে বেরোবার কথা শুনে সিমি খুব সকালে রান্না করেছে। সকালে খাওয়া দাওয়া করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু স্ট্যান্ডে গিয়ে আরেক ঝামেলা, কেউ রিক্সা লাগাতে দেয় না। কথায় আছে জোর যার মুল্লুক তার। কি করব, কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকছে। পিছন ঘুরে দেখি সাব্বির ভাই। এরপর সাব্বির ভাই বলল, কি হয়েছে? সাব্বির ভাইকে সব খুলে বললাম। এরপর সাব্বির ভাই বলল, আয় তো, কোন বাপের বেটা তোকে বাধা দেয়? এরপর আর কেউ কোনো কিছুই বলার সুযোগ পেল না। প্রথম দিন যাই হোক ভালোই গেল। 450 টাকা রোজগার করলাম। এরপর কিছু বাজার করলাম এবং সিমির জন্য চকলেট কিনে বাড়িতে এলাম। বাজারগুলো সিমির হাতে দিলাম। এরপর সিমি ফ্রেশ হয়ে আসতে বলল। গোসল করে ঘরে বসে আছি। হঠাৎ সিমি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? জানিস ভাইয়া, আজ অব্দি আমাকে এত চকলেট কেউ দেয়নি। ধুর পাগলি, এখন থেকে তোর ভাই দিবে। আচ্ছা, খুব ক্ষুধা লাগছে, তুই নিজে হাতে খাইয়ে দিবি না বোন আমাকে? এরপর সিমি নিজ হাতে খাইয়ে দিল, আমিও ওকে খাইয়ে দিলাম। এরপর চাচার হাতে বাকি টাকা তুলে দিলাম। চাচা নিতে চাচ্ছিল না, কিন্তু জোর করেই দিলাম। এভাবে 1 মাস চলে গেল। একদিন রিক্সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে ডাক দিয়ে বলল, এই রিক্সা যাবে? মেয়েটির কণ্ঠ চেনা চেনা লাগছিল, তাই কাছে গেলাম। কাছে গিয়ে মেয়েটিকে দেখে তো আমি অবাক, কারণ মেয়েটি আর কেউ না, সে ছিল আমার ভালোবাসা, আমার লিমা। লিমাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মুখে কোনো কথাই ফুটছে না, যেন নিস্তব্ধ হয়ে গেছি। কোনো কিছু বলার আগেই লিমা রিকশায় উঠে পড়ল আর একটা ঠিকানায় যেতে পড়ল। তাকে খুব স্বাভাবিক লাগছিল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারলাম না। চোখের অশ্রু যেন কোনো কথাই মানছে না। অবশেষে তার দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। লিমা স্বাভাবিকভাবে একটা 500 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, এই নিন ভাড়া। তার মুখে আপনি শুনে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। তবুও স্বাভাবিকভাবে বললাম, তোমাকে ভাড়া দিতে হবে না। হঠাৎ লিমা আমাকে অবাক করে দিয়ে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলতে লাগলো, ওই ছোট লোকের বাচ্চা, আমাকে তুমি করে বলার অধিকার তুই কই পাইলি? তোর মতো বেইমানের মুখে আমার নামও নিবি না। কেন, আমার মুখে তোমার নাম শুনলে কি কোনো সমস্যা হবে? একদিন তো তুমি বলেছিলে আমার মুখে নাকি তোমার লিমা ডাকটা শুনতে। লিমা আর কিছু বলতে না দিয়ে আবার ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, হ্যাঁ, অনেক সমস্যা আছে। তোর মুখটা দেখতেও আমার ঘৃণা লাগে। আর তুই যে লিমাকে ভালোবাসতিস, সে মরে গেছে। আর কখনো আমার নাম তোর মুখেও নিবি না। আর এই নে টাকা, যার জন্য একটা নিরীহ মেয়েকে কাঁদিয়েছিস। লিমার চেহারায় শুধু আমার প্রতি ঘৃণাই দেখতে পাচ্ছিলাম। তার কথাগুলো শুনে মরে যেতে ইচ্ছে করছিল। তবুও শান্ত হয়ে বললাম, লাগবে না, রেখে দিন। চিন্তা করিস না, তোর যা ভাড়া তার থেকে বেশি দিয়েছি। তোর মতো ছোট লোকদের প্রতি আমার একটু দয়া হয়। আর এই টাকা তোর বেঁচে থাকতে কাজে না লাগলেও মরার জন্য বিষ কিনে খাস। তবুও এই চেহারা আমাকে আর দেখাস না। মনে আছে একদিন আপনিই বলেছিলেন যেন আমি মরণের কথা না বলি, আর আজকে আপনিই আমাকে মরতে বলছেন। হ্যাঁ, বলতেছি। বলে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। পিছন থেকে আমি বললাম, ঠিক আছে, আপনার কথা রাখবো। তুই মরলেও আমার কিছু যায় আসে না, বরং তোর মতো বেইমানের মরাই দরকার। বলে কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে থেকে চোখের অশ্রুগুলোকে ঝরালাম আর টাকাটা কুড়িয়ে সিদ্ধান্ত নিলাম লিমার কথাই রাখবো। তারপর তার চলে যাওয়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর চোখের জল ফেললাম। মন খারাপ থাকায় আর কোথাও গেলাম না। রিক্সা নিয়ে সোজা একটা দোকানে গিয়ে বিষ নিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতেই সিমি এসে সামনে দাঁড়িয়ে বলল, ভাই আমার চকলেট কই? সরি রে বোন, তোর জন্য চকলেট আনতে ভুলে গেছি। সিমি অভিমান করে বলল, সব কিছুই তোমার মনে থাকে, শুধু আমার চকলেটের কথা ছাড়া। কারো আনতে হবে না আমার চকলেট, আমি আবার কারো হই নাকি? যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না।
তোমার সাথে আরই। এসব কথা শুনে চাচা রুম থেকে বলে উঠলেন, এই সিমি, তোর ভাইয়া অনেক ক্লান্ত, ওকে আর জ্বালাস না, ওকে একটু বিশ্রাম নিতে দে। এই কথা শুনে সেমি আমার সামনে থেকে চলে গেল। ওর অভিমানে আমার মনটাও খারাপ হয়ে গেল। এরপর হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে দেখি চাচার শরীরটা একটু অসুস্থ আর সিমি রান্না করছে। তাই সিমিকে বলে চাচার জন্য ওষুধ আনতে গেলাম। ফিরে এসে চাচাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। তারপর সিমি বলল, আই ভাইয়া, খেয়ে নে। আমার খিদে নেই বোন, তুই খেয়ে নে। আমার কথা শুনে সিমি রাগ করে গিয়ে শুয়ে পড়ল। আমিও আর কিছু বললাম না, শুধু লিমার বলা কথাগুলো ভাবছিলাম আর দু চোখ দিয়ে জল পড়ছিল। গভীর রাতে উঠে বিষের বোতলটা হাতে নিলাম। এরপর সিমির মাথার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আর একটা চিঠি লিখলাম। আমাকে মাফ করে দিস বোন আমার, আমি তোর ভালো ভাইয়া হতে পারলাম না, আমি তোর ভাইয়ার অভাব পূরণ করতে পারলাম না। হয়তো তুই অন্যদের মতো আমাকে বেঈমান বিশ্বাসঘাতক ভাববি, কিন্তু আমার আর কিছুই করার নেই রে। এই অবহেলাময় জীবন নিয়ে আর চলতে পারছি না রে। তাই আজ তোদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিছি রে বোন। কাল সকালে হয়তো আমাকে আর জীবিত দেখবি না। সবার মতো তুইও আমাকে বেঈমান ভাবিস না রে বোন, প্লিজ। আমার জন্য একটু দোয়া করিস রে বোন, তুই ছাড়া তো এখন আমার জন্য দোয়া করার কেউ নাই। পরিশেষে একটা কথাই বলবো, তোর এই স্বার্থপর ভাইয়াটাকে মাফ করে দিস। এরপর সেমির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর একটা নির্জন জায়গায় চলে এলাম। জায়গাটা বাড়ি থেকে একটু দূরে। সেখানে এসে লিমার বলা কথাগুলো মনে করতে লাগলাম আর বলতে লাগলাম, আমি বিশ্বাসঘাতক নই, আমি বেঈমান নই, আমি স্বার্থপর নই। এই বলে চিৎকার দিতে লাগলাম। আরও বলতে লাগলাম, হে রহমান, হে রহিম, তুমি তো সবার মনের খবর জানো, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? বাবা মা থেকেও আজ আমি এতিম, বাবা মা থেকেও আজ আমি তাদেরকে বাবা মা বলে ডাকতে পারি না। তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলে, অবশেষে একটা বোন দিলে, আজ সেই বোনকেও রেখে চলে যেতে হচ্ছে তোমার কাছে। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সুস্থ রাখো, তাদেরকে কোনো বালা মুসিবত দিও না। আল্লাহ, তুমি আমার বোনটাকেও সাহি সালামত রাখিও, ওকে ধৈর্য ধরার তৌফিক দান করিও, আর সবশেষে এই অবহেলিত ছেলেটাকে মাফ করে দিও। এই বলে সেখানে বসে কাঁদতে লাগলাম। অন্যদিকে সিমির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে পড়ে আর নিচে দেখে আমি নেই। তখন ভাবে হয়তো আমি বাইরে গেছি, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাকে দেখতে না পেয়ে বিছানা থেকে উঠে পড়ে। উঠতেই মাথার কাছে চিঠিটা পায়, আর চিঠিটা পেয়েই ভাইয়া বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কান্না শুনে চাচা উঠে যায়। সিমি চাচাকে বলে, বাবা, ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, তুমি আমার ভাইয়াকে এনে দাও। তখন চাচা সিমিকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, এর চেয়ে আমরা ওকে খুঁজি, চল। চাচা সিমিকে নিয়ে অনেক জায়গায় আমাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। সিমি খুব কান্না করছিল আর বলছিল, ভাইয়া আমার জন্যই চলে গেছে। আমি যদি ভাইয়ের কাছে চকলেট না চাইতাম, ভাইয়ার উপর অভিমান না করতাম, তাহলে ভাইয়া আমাকে ছেড়ে যেত না। সব কিছুর জন্য আমি দায়ী। ভাইয়া, আমি আর চকলেট চাইবো না। ভাইয়া, আমি আর তোমার উপরে রাগও করবো না। তবুও তুমি ফিরে আসো। তুমি ছাড়া আমি কাকে ভাইয়া বলে ডাকবো? আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ভাইয়া, তুই ফিরে আয়। চাচা সিমিকে অনেক বলে বোঝাচ্ছে, কিন্তু সিমি কোনো কথাই শুনছে না, কান্না করেই যাচ্ছে। হঠাৎ সিমির মনে পড়ে যায় আমার অনেক দূরে চলে যাওয়ার কথা। সিমি কান্না করতে করতে ভাবতে থাকে, কোথায় এমন জায়গা আছে যেখানে আমি যেতে পারি। হঠাৎ ওর মনে পড়ে যায় বস্তির পাশের ঝোপঝাড়ের কথা। সিমি হঠাৎ বাসা থেকে উঠে দৌড়াতে লাগলো। চাচাও সিমিকে ডাকতে ডাকতে ওর পিছনে ছুটতে লাগলো। সিমি সেখানে পৌঁছে দেখে আমি বিষের বোতলের ঢাকনা খুলে মুখে দিতে যাচ্ছি। সিমি দৌড়ে গিয়ে আমার হাত থেকে বিষের বোতলটা ফেলে দেয়, আর আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, তুই কি করতে চাইছিলি ভাইয়া? তুই একটা বারও ভাবি না তোর বোনটার কথা? একটা বারও ভাবি না তুই চলে গেলে তোর এই বোনটার কি হবে? শুধু একটু অভিমান করেছে বলে তুই আমাকে এতটা শাস্তি দিতে চাচ্ছিলিস ভাইয়া?
তুই এত স্বার্থপর ভাইয়া, নিজের বোন হলে এমন করতে পারতিস? এইসব বলছে আর কান্না করছে। কান্না করতে করতে আমার বুকের কাপড় ভিজে দিচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, সাথে কাঁদছিলাম। হঠাৎ সিমি আমাকে ছাড়িয়ে উঠে পড়ে এবং হাঁটতে থাকে বাড়ির রাস্তা ধরে। চাচা আমার কাছে আসলো আর বলল, তোমাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি বাবা, আমরা অনেক ভয় পেয়েছিলাম বাবা, মেয়েটা অনেক কষ্ট পাইছে। মাফ করবেন চাচা। এরপর চাচা সহ বাসায় চলে এলাম। ভাগ্য ভালো যে ওরা কেউ এখনো আসল কারণ বুঝতে পারেনি। বাসায় এসে দেখি সিমি বিছানায় শুয়ে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে মাফ করে দে, আর জীবনেও এরকম ভুল হবে না। মাফ করবি না তোর ভাইকে? এই দেখ আমি কান ধরছি, প্লিজ কথা বল আমার সাথে। তুই তো জানিস তোর সাথে কথা না বলে তোর ভাই থাকতে পারে না। আমি কারো বোন না, তাই আমার পাশে কাউকে বসে কাঁদতে হবে না। যে আমার কথা হবে না সে যেখানে খুশি যেতে পারে। আচ্ছা আমি তোর ভাই না তো? আচ্ছা আমি চলে যাচ্ছি, আর কোনো দিন ফিরবো না, ভালো থাকিস। এই বলে ওর পাশ থেকে উঠে আসতে চাইলে সিমি আমার হাত শক্ত করে ধরে চাচাকে উদ্দেশ্য করে বলে, এই ঘর থেকে কেউ যদি বাহির হয় তার কিন্তু খবর আছে আব্বু, পা ভেঙে রেখে দেবো আমি। তোদের ভাই বোনের মাঝে আমি নাই, তোরা যা পারিস কর। চাচা রুম থেকে বাহির হতেই সিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দিস ভাইয়া, আমি আর জীবনও চকলেট খেতে যাব না, কখনো তোর উপর রাগও করবো না। তবুও তুই আমাকে ছেড়ে যাস না ভাইয়া, প্লিজ। ধুর পাগলি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। দেখ তোর ভাইয়া তোর পাশেই আছে। ভাই বোনের মান অভিমান শেষ হলে খেয়ে নে। এই বলে চাচা প্লেটে ভাত এনে দিল। আমি সিমিকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমি চাচার কাছে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার রিক্সা নিয়ে বের হলাম। এমন সময় একটা ছেলে ডাক দিল। লক্ষ্য করলাম ছেলেটার সাথে একটা মেয়েও আছে। ছেলেটির কাছে গিয়ে আমি অবাক, কারণ ছেলেটি হলো লিমার বড় ভাই, নাম মামুন। চলে আসতে চাইলাম, কিন্তু মামুন ভাইয়ের ডাকে আর ফিরে যেতে পারলাম না। কাছে যেতেই মামুন ভাই যেন কেমন করে তাকালো। মেয়েটি বলল, অমুক ঠিকানায় যাবে। যাবে না কেন? এইসব ছোট লোক তো যাওয়ার জন্যই রিক্সা চালায়। অবশেষে তারা রিক্সায় উঠে পড়ল। এক সময় মামুন ভাই বলল, জানো জয়ী, কিছু কিছু ছোট লোক বামুন হয়ে ছাদে হাত বাড়াতে চায়। কোথায় তুমি এমন ছোট লোক দেখলে? এই ধরো, এমন ছোট লোক আমাদের আশেপাশেও থাকতে পারে। ও। আমি কিছু বললাম না। তাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিলাম। মামুন ভাই রিক্সা থেকে নেমে একটা 100 টাকার নোট আমার মুখের উপর ছুঁড়ে চলে গেল। আমি কিছু না ভেবে টাকাটা নিয়ে চলে এলাম। অনেক রাতে রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি একটা ছেলে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে কাঁদছে। রিক্সা থামিয়ে তার কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই আমার দিকে ফিরে তাকালো। তাকে দেখে আমি অবাক হয়ে বললাম, সাকিব তুই? হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড সাকিব। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দোস্ত, আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে অপারেশন করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। এখন অপারেশন করতে 3 ব্যাগ O- রক্তের প্রয়োজন। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুই একটা কিছু কর দোস্ত, না হলে মাকে বাঁচাতে পারবো না। মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই রে। চিন্তা করিস না, আমি কিছু একটা করছি, ফোনটা একটু দে। নে ধর, কিছু একটা কর দোস্ত। এরপর আমার সিমটা সাকিবের মোবাইলে ঢুকিয়ে সাব্বির ভাইকে কল দিলাম। কল দিয়ে রক্তদাতার খোঁজ নিতে বললাম এবং 30 মিনিটের মধ্যে হাসপাতালে আসতে বললাম। যেই কথা সেই কাজ। সাব্বির ভাই 3টে ছেলেকে নিয়ে এসেছে। 3টে ছেলের থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষে অপারেশন শুরু হলো। আমি বাসায় চাচার ফোনে কল দিয়ে বলে দিলাম যে আমি একটা সমস্যায় পড়েছি, বাসায় যেতে দেরি হবে। দীর্ঘ 45 মিনিট পর অপারেশন শেষ হলো। ডাক্তার বেরিয়ে বলল, অপারেশন সাকসেসফুল, রোগী এখন বিপদমুক্ত, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পর আন্টিকে বেডে শিফট করা হলো। সাকিব আমার কাছে এসে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তোকে কি বলে যে ধন্যবাদ দেবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মা, যিনি তোকে অপমান করে বাসা থেকে বাহির করে দিয়েছিলেন, তার জীবন আজ তুই বাঁচালি। আর আমি কিনা তোর বেস্ট ফ্রেন্ড হয়ে তোর কোনোদিন খোঁজটাও নিলাম না। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। ধুর পাগল, আমি কিছু মনে করিনি। আমার কপালে সব লেখা ছিল। তুই বরং আন্টির কাছে যা, আর এই নে তোর ফোন। আমি চললাম রে, ভালো থাকিস। সাকিব আমার হাত চেপে ধরে বলল, কই যাচ্ছিস তুই? মায়ের সাথে কথা বলে যা।
আচ্ছা, তুই এখনো মাকে ক্ষমা করতে পারিসনি, তাই না? আর কোথায় থাকিস সেটাও তো বললি না। না রে ভাই, আন্টি আমাকে দেখলে রাগ করবে, আর আমার কারো উপরে রাগ নেই। এসব আমার কপালের দোষ, আর আমি বস্তিতে থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এইসব বলে সাকিবকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে এলাম রিক্সা নিয়ে। সিমির জন্য কিছু চকলেট নিলাম, নিয়ে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখি সিমি ঘুমায়নি, জেগে আছে। সিমিকে চকলেটগুলো দিলাম, এরপর সিমিকে নিয়ে খেতে বসলাম। সিমি এক প্লেটে ভাত নিয়ে আমাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রিক্সা নিয়ে বের হচ্ছিলাম, তখন চাচা বলল, বাবা কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলেন চাচা। আমার ওষুধ শেষ বাবা, যদি আসার সময় কিছু ওষুধ নিয়ে আসতে। ইনশাল্লাহ নিয়ে আসবো। এই বলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে প্রচণ্ড রোদে বেশি প্যাসেঞ্জার নেই, তাই ভাবলাম চাচার ওষুধটা নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। দোকানে ওষুধ নিয়ে পিছনে ফিরে তাকাতেই আমি শক খেলাম। আমার আপু আমার পিছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেক সময় এইভাবে তাকিয়েছিলাম তার দিকে। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। হঠাৎ আপু বলে উঠল, এই অসভ্য, বেয়াদব, পথ ছাড়েন। আব্বু আম্মু কেমন আছে রে? মুখ ফসকে বেরিয়ে গেছে করে দুটো চট দিয়ে বলতে লাগলো, তোর ওই মুখে আমার বাবা মার নাম দেওয়ার সাহস হয় কি করে? তুই আমাদের কাছে মৃত, তাই আর জীবনও আমার বাবা মাকে বাবা মা বলবি না। উৎসুক জনতা চেয়ে আছে আমার দিকে। এক সময় একজন লোক বলে উঠল, কি হয়েছে আপা? এই বেয়াদবটা কিছু বলেছে নাকি? আমাকে খারাপ ইশারা করেছে। আমি আপুর কথা শুনে অবাক। এটা কি বললো আপু? তারপর আর কি, সবাই মিলে গণধোলাই দিল, আর আপু চেয়ে চেয়ে দেখে মজা নিল। মারের চেয়ে আপুর কথাটা বুকে বেশি আঘাত করেছে, আর কিছুই বলার নেই। মার খেয়ে বাসায় এলাম। সিমি আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো, হাত পায়ের কেটে যাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিল। এভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন রিক্সা চালিয়ে রাতে বাসায় এলাম। এসে দেখি একটা কার দাঁড়িয়ে আছে। কিছু একটা ভেবে তাড়াতাড়ি বাসায় ঢুকলাম। ঢুকে যা দেখতে পেলাম তা দেখে তো আমি অবাক। দেখলাম সাকিব আর আন্টি এসেছে। সাকিব আমাকে দেখা মাত্রই আমাকে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে এখানে কেন? কেন, আসতে পারি না নাকি? সে কথা বলিনি। এই গরিবের বাড়িতে এসেছিস, আমার তো তোদের মতো বসতে দেওয়ার আসবাবপত্রও নেই। কোথায় এখন তোদের বসতে দিই বলতো? তার কোনো প্রয়োজন নেই দোস্ত। এরপর সিমিকে ডেকে বললাম যে ওদের নাস্তা দিয়েছে কিনা। সিমি বলল ওদের নাস্তা করে খাইয়েছে, তাই আর বেশি কথা বাড়ালাম না। সাকিব বলল, চল দোস্ত, বাজার করতে যাবো আজ দুই বন্ধু। আর হ্যাঁ, রাতে কিন্তু আমরা খেয়ে যাব। কি আর করার, সাকিবকে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। এতক্ষণ আন্টি আমার দিকে শুধু চেয়েছিল, কথা বলার সাহস পাচ্ছিল না। বাজারে গিয়ে অনেক বাজার করলাম, খরচও হলো অনেক টাকা। সাকিব টাকা দিতে চাইলো, কিন্তু দিতে দিইনি। কি করে দিতে দিই বলেন তো? তারা আমার মেহমান, তাদেরকে খাইয়ে আবার তাদের কাছেই কিভাবে টাকা নিই? গরিব হতে পারি, কিন্তু এতটাও ভিখারি না। বাজার করে বাসায় নিয়ে এলাম। বাসায় এসে সাকিব বলল, আজকে সবার ছুটি, আমি আর সালাফি রান্না করবো আজকে। কি আর করার, দুজনেই রান্না করতে শুরু করলাম। সিমি আমাদের হেল্প করছে। মাঝে মাঝে দেখি সাকিব আর সিমি একে অপরের দিকে চেয়ে আছে, কিন্তু আমার জন্য ভালো করে তাকাতে পারছে না। আমি কিছু বললাম না। এতক্ষণে অনেকবার আন্টি আমার দিকে তাকিয়েছিল, তাই আর বসে থাকলাম না। আন্টির কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। এরপর আন্টি যা করলো আমি তো অবাক। আন্টি আমার হাত ধরে বলতে লাগলেন, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দে। তুই মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। ধুর আন্টি, কি যে বলেন না, কুলাঙ্গারের কাছে মাপ চাচ্ছেন, এতে তো আপনার পাপ হবে। বাবা, আমাকে আর লজ্জা দিও না, আমি খুবই অনুতপ্ত বাবা। আমি তো তোমার মায়ের মতো, মা মনে করে কি ক্ষমা করা যায় না? মাও বলছেন আবার ছেলের কাছে ক্ষমাও চাচ্ছেন, এতে আমার পাপ বাড়ছে না? এই কথা বলার সাথে সাথেই আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অন্যদিকে সিমি ও সাকিবের কথোপকথন। তোমার নাম কি? সামিয়া আক্তার সিমি। কোন ক্লাসে পড়ো? জিএসসি পরীক্ষার্থী। ও
ও মা, তুমি তো পিচ্ছি, কিন্তু দেখতে মাশাল্লাহ। ধুর, কি যে বলেন। এই বলে সিমি রান্নাঘর থেকে বেরিয়ে এলো, সাথে সাকিবও। আন্টি বলল, আমি তোমার বিষয়ে সব জানি সালাবি। আপনাকে কে বলল? সাকিব। সাকিবের দিকে গরম চোখ করে তাকাতেই ও মাথা নিচু করে বলল, সরি দোস্ত, সেদিনের মায়ের অপমান আমি সহ্য করতে পারিনি, তাই মায়ের ভুল ভাঙাতে সব বলে দিছি। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত আন্টি? তুমি আর রিক্সা চালাবে না, আমাদের কোম্পানিতে চাকরি করবে। করুণা করছেন? ও যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আমরা না খেয়ে চলে যাবো আম্মু। চাচা ও সিমি অনেক রিকোয়েস্ট করলো, অবশেষে রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সাকিব আর আন্টি চলে গেল। পরের দিন থেকে চাকরি জীবন শুরু হলো। এভাবে দিনকাল চলতে থাকলো। কিছুদিন পর একদিন রাতে চাচা আমাকে আর সিমিকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বাবা, আমি যদি মরে যাই তাহলে তুমি আমার এই মা মরা মেয়েটাকে দেখে রাখো, ওকে কষ্ট পেতে দিও না বাবা। আমি মরে গেলে ওর এই দুনিয়া আপন বলে কেউ থাকবে না বাবা। ওকে একটু দেখে রাখো, আর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিও। ওকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা শুনে সিমি কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, তুমি কোথাও যাবে না বাবা, আমাকে ছেড়ে কোথাও না। পাগলি মেয়ে বলে কি? আমি কথা দিচ্ছি চাচা, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওকে রক্ষা করব চাচা। এবার শান্তিতে মরতে পারবো বাবা। সিমি কেঁদেই যাচ্ছে। অবশেষে সবাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজের জন্য চাচাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই চাচার গায়ে হাত রাখলাম, দেখলাম গা খুবই ঠান্ডা হয়ে গেছে। একটু ঝাঁকে দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি চমকে গেলাম আর তাড়াতাড়ি করে নাড়ি চেক করলাম। নাড়ি চেক করে আমি যেন গায়ের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। হ্যাঁ, চাচা আর এই দুনিয়ায় নেই, আমাদের এতিম করে দিয়ে চলে গেছেন পরপারে। আমি চাচার মাথা পর্যন্ত ঢাকা দিয়ে কোনো রকমে উঠে সিমির কাছে গিয়ে ওকে ডাক দিলাম। ও তৎক্ষণাৎ উঠে বলল, কি হয়েছে ভাইয়া, এত সকালে ডাকছিস কেন? কিছু লাগবে? বোন, আমাকে একটা কথা দিবি? কি কথা ভাইয়া? আগে কথা দে। আচ্ছা, কথা দে, এবার বলো। আমি কিংবা আমাদের মধ্যে কেউ যদি পরপারে চলে যাই, তুই কাঁদবি না। কথাগুলো বলতে বলতে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, এই কথা বলার জন্য এত সকালে ডাকছো? আর বাবা কেন এখনো উঠে নাই? নামাজে যাবে না নাকি? এই বলে সিমি চাচাকে ডাকতে যেতে লাগলো। আমি ওর এক হাত চেপে ধরলাম। ও বলল, কি হলো ভাইয়া, তোর কি মন খারাপ? দাঁড়া, আগে বাবাকে ডেকে দিই, তারপর তোর মাথায় মালিশ করে দিব। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওকে টেনে বুকে নিয়ে অযোধ্য ধারায় কাঁদতে লাগলাম। সিমি অনেকবার জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে ভাইয়া, বল আমাকে, বল, না হলে কিন্তু এবার আমি কেঁদেই দিব। বোন, চাচা আর আমাদের মাঝে নেই রে, চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের এতিম বানিয়ে চলে গেছে। সিমি যেন এর জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে বলল, কি বলছিস শিশু ভাইয়া, তোর কথা ভুল হচ্ছে। তুই দাঁড়া, আমি বাবাকে ডাকতে, দেখবি এক্ষুনি বাবা উঠবে। এই বলে সিমি আমাকে ছাড়িয়ে চাচার কাছে চলে গেল। চাচার মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা, ও বাবা, ওঠো, আজান হয়েছে তো, নামাজে যাবা না? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে বাবা, তাহলে আজ কেন এরকম করে শুয়ে আছো? ও বাবা, বাবা ওঠো না, দেখো তোমার মেয়ে ডাকছে, দেখো ভাইয়া কত কান্না করছে। তুমি কি আমার উপর অভিমান করেছো বাবা? দেখো বাবা, এরকম করে থেকো না, কিন্তু আমার কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুমি এটা কিভাবে করতে পারলে বাবা? আমাদের এতিম করে দিয়ে চলে গেলে। দেখ ভাইয়া, বাবা আমার সাথে কথা বলছে না, বাবা, ও বাবা। চিৎকার করে ডাকতে লাগলো। আমার কিছুই করার নেই, কান্না করা ছাড়া। ইতিমধ্যে আশেপাশের মানুষেরা এসে ভিড় জমিয়ে ফেলেছে, সবার চোখে পানি। হঠাৎ সিমি বাবা বলে ডাকতে ডাকতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে নিলাম নিজের বুকে, কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। লোকজন চাচার গোসলের ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন সাকিব এলো, এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। চাচাকে গোসল দেওয়া হচ্ছে, কিন্তু এখনও সিমির জ্ঞান ফিরেনি। সিমির মাথা আমার কোলে নিয়ে বসে আছি আর চোখের পানি ফেলছি। এক সময় সিমির জ্ঞান ফিরল। ও আর কান্না করছে না,
শুধু আমাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। চাচাকে সাজানো হয়ে গেল। সেমিকে ধরে শেষবারের মতো চাচাকে দেখাতে নিয়ে গেলাম। ও শুধু চাচাকে দেখে চাচার মুখে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভাইয়া আমাকে নিয়ে চল। সেমিকে ঘরে নিয়ে এসে বললাম, লক্ষ্মী বোন, কাঁদিস না, আমি শুধু যাব আর আসবো। সিমি শুধু ঘাড় নাড়ালো। এরপর চাচাকে কবরস্থ করে খুব দ্রুত বাসায় এলাম। এসে দেখি সিমি অন্য পাশ হয়ে আনমনে বসে আছে। আমি গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই ও আবার আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। আমি বুঝলাম ও খুব ভয় পেয়েছে। সিমি বলল, ভাইয়া বাবা তো আমাকে একদিনও ছেড়ে থাকতে পারে না, তাহলে ওইখানে একাই কিভাবে থাকবে রে ভাইয়া? এই বলে কাঁদতে লাগলো। আর সাকিব আমাদের এইভাবে দেখে ওরও চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এভাবেই সন্ধ্যা হয়ে গেল। সাকিব খাবারের প্লেট আমার কাছে নিয়ে এসে বলল, কিছু হলেও খেয়ে নে দোস্ত, না খেলে শরীর খারাপ করবে। আর তুই না খেলে সিমরও তো খাবে না দোস্ত। খাবো না রে ভাই, তুই আমাকে জোর করিস না। হঠাৎ সিমি উঠে আমাকে ছাড়িয়ে খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা খাবার আমার মুখের কাছে ধরে বলল, খেয়ে নে ভাইয়া, দেখ আমি তো আর কাঁদছি না। তাহলে তুই কেন কাঁদছিস? আমি কাঁদবো না ভাইয়া, আমার কোনো দুঃখ নেই ভাইয়া। বাবা চলে গেছে তো কি হয়েছে, তোর মতো একটা ভাই তো রেখে গেছে, এতেই আমি অনেক খুশি ভাইয়া। আমি আর কথা বাড়ালাম না, খেতে লাগলাম আর সিমিকেও খাওয়াতে লাগলাম। আর সাকিব আমাদের দিকে তাকিয়ে আছে, ওকেও কাছে ডেকে নিলাম আর খাইয়ে দিলাম। আজ রাতে সাকিব ওর বাসায় যায়নি। খাওয়া শেষে সিমি সেই আগের মতো করে আমাকে জড়িয়ে নিয়ে বলল, ভাইয়া বাবা কত অভিমানী তাই না? আচ্ছা তুইও আবার কোনোদিন আমাকে একা রেখে বাবার মতো অভিমানী করে চলে যাবি না তো? তোকে ছেড়ে আমি কোথাও যাব না আপু, তুই ছাড়া আমার কে আছে বলতো? আমি বুঝি কারো কেউ না? ভালো ভালো। ওর কথায় মুচকি হাসলাম। রাতে সিমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমার এক সাইডে সিমি আর এক সাইডে সাকিব। এভাবেই চলতে লাগলো আমাদের জীবন। 4 বছর পর আজ আমি প্রতিষ্ঠিত। অফিস, সিমি আর আমার বুকের হাজারো কষ্ট নিয়ে চলছে আমার জীবন। আর হ্যাঁ, আমি একটা বাড়ি আর একটা গাড়ি কিনেছি। সেখানে শুধু সিমি আর আমি থাকি। এতদিনে লিমা আর আপুর সাথে অনেকবার দেখা হয়েছে। প্রতিবারই অপমান ছাড়া কিছুই পাইনি। আজ সিমি বায়না ধরেছে শপিং করবে। ওকে নিয়ে শপিং মলে গিয়ে শপিং করালাম। বুঝতেই তো পারছেন, মেয়ে মানুষের শপিং। সাকিবও আছে আমাদের সাথে। শপিং শেষে আমি, সিমি আর সাকিব শপিং মল থেকে বাইর হচ্ছিলাম। এমন সময় সামনে দেখলাম লিমা। শুধু লিমা না, ওর সাথে একটা ছেলেও। সাকিব লিমাকে জিজ্ঞাসা করলো, কেমন আছিস লিমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন, কি ভাবছিলিস কোনো বেইমানের বেইমানিতে মরে যাব? আরে ধুর, কি বলছিস? যা বলছি ঠিকই তো বলছি। আর এই যে দেখেছিস, এই হলো আবির, আমার উডবি হাজবেন্ড। তার কথাটা শুনে খুব খারাপ লাগলো। লিমা আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কত মেয়ের জীবন নষ্ট করবি? অনেক তো হলো, এবার থাম। দেখছি নতুন কাউকে জুটিয়ে ফেলেছিস। বাহ বাহ বাহ। লিমা প্লিজ থামো। কি থামবো? হ্যাঁ, তোর মতো ছেলের জন্য আমার মুখে আর অন্য কোনো ভালো ভাষা আসে না রে। তোর মতো ছেলেদের তো ওই কাজ, একজনকে কাঁদিয়ে চলে যাওয়া, মেয়েদের জীবন নষ্ট করা। আচ্ছা, এই মেয়েটার এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে বলতিস তোর ব্যবসা হয়ে থাকতাম, নিজেকে সঁপে দিতাম তোর ওই নোংরামিতে। আর এই যে মেয়ে, একে বিশ্বাস করিস না, কোনোদিন আবার তোর সর্বস্ব লুটে নিয়ে অন্যজনের পিছনে ছুটবে। ক্যারেক্টারলেস কোথাকার। কথা শেষ না হতেই লিমার গালে সজোরে দূরে থাপ্পড় পড়ে। আপনারা ভাবছেন কি যে আমি দিয়েছি? হ্যাঁ, সাকিব লিমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমার বন্ধুকে নিয়ে আর একটাও কথা বলবি না। আমার বন্ধু তোকে ধোঁকা দেয়নি, বরং তুই দিয়েছিস। আমার বন্ধুর জীবনটা নষ্ট হওয়ার পেছনে তোরও অবদান কম না। এই যে দেখছিস ছেলেটাকে, আজ 5 বছর বাবা মা থেকে বিচ্ছিন্ন, এজন্য তুইও দায়ী। আর এই মেয়েটা ওর একমাত্র বোন, তাই কথা বললে ভেবেচিন্তে বলবি। আপনি কে আমি জানি না আপু, কিন্তু একটা কথাই বলবো, আমার ভাইয়া ঠকবাজ না, চরিত্রহীনও না। আমার ভাইয়ের মতো ছেলে লাখে একটা মিলে। লিমার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি নাকি ওর শরীরকে ভালোবেসেছিলাম, আমাকেও চরিত্রহীন ভাবতে পারলো। এসব ভাবতে ভাবতে হঠাৎ
মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লাম। লিমা সালাফি বলে দৌড়ে আমার কাছে যেতে চাইল। সাকিব ওকে আটকে দেয়। সিমি আমার মাথা কোলে নিয়ে কাঁদতে শুরু করে আর বলে, ভাইয়া, ভাইয়া, কি হলো তোর? আমার দিকে তাকা ভাইয়া। আবার লিমা আমার কাছে আসতে চাইলে সাকিব ওকে আটকে দিয়ে বলে, খবরদার, তুই আমার বন্ধুকে ছুবি না। আমার বন্ধুর জন্য আমরা আছি, আর ওর কাছে থেকে দূরে থাকবি। এরপর সাকিব গাড়ি থেকে দ্রুত পানির বোতল নিয়ে আসে আর আমার মুখে পানির ঝাপটা দিতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই সিমি আমার সমস্ত মুখে চুমুতে ভরিয়ে দিয়ে জড়িয়ে নেয়। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক যে লিমার চোখে পানি। এরপর সিমি আর সাকিব আমাকে ধরে ওঠায়। আমি হাতের ইশারায় লিমাকে কাছে ডাকলাম। ও খুব দ্রুত আমার কাছে আসে। ওকে বললাম, কোনো অপরাধ করে থাকলে আমাকে মাফ করে দিয়েন, আর দোয়া করি আপনাদের বিবাহিত জীবন সুন্দর হোক। এই বলে সাকিব আর সিমি আমাকে গাড়িতে উঠালো। কিছুক্ষণের মধ্যে বাসায় এলাম। এভাবে কিছুদিন কেটে গেল। ইদানিং শরীরটা কেন জানি ভালো যাচ্ছে না। খুব অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। কোনো কিছু ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখাবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম ডাক্তারের চেম্বারে। চেম্বারে ঢুকে দেখি একটা ছোট মেয়ে খেলছে। ডাক্তারকে জিজ্ঞাসা করায় বলল ওটা নাকি ওনার মেয়ে। মেয়েটার চোখে কেমন জানি মায়া আছে। ডাক্তার জিজ্ঞাসা করলো, কি সমস্যা? আমার সব সমস্যার কথা শুনে উনি বললেন, আপনার কি কিডনির কোনো সমস্যা আছে? আছে একটু। কি সমস্যা খুলে বলুন। ডাক্তারের জোরাজোরিতে শেষে সব বললাম। উনি কিছু টেস্ট দিলেন। আমি চেম্বার থেকে বেরিয়ে দেখি আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চলে গেলাম। টেস্টগুলো করলাম। এখনও রিপোর্ট দেয়নি। বসে আছি রিপোর্টের অপেক্ষায়। হঠাৎ দেখলাম লিমা কেন জানি আমার দিকে আসছে। হয়তো আবার অপমান করবে, তাই আমি মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। লিমা আমার কাছে এসে অনেকক্ষণ কথা বলছে না। আমি ঘুরে তাকাচ্ছিও না। হঠাৎ লিমা বলে উঠল, কেমন আছো এখন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি বরং আপনার নতুন সংসারকে নিয়ে ভাবুন, তার দিকে মন দেন। আর এখানে কেন আপনি? বাবার রিপোর্ট নিতে আসছিলাম। আর আমাকে আপনি করে বলছো কেন? আর কেনই বা উল্টো দিকে ঘুরে আছো? আমাকে কি তোমার মুখটা দেখারও সুযোগ দিবে না? না, আমার মতো পাপের মুখ দেখলে আপনার পাপ হবে, তাই আপনি চলে যান। কথা বলায় লিমা দৌড়ে চলে গেছে। একটু দূরে আবিরকে দেখলাম। ওর কাছে গিয়ে বললাম, পাগলিটাকে দেখে রাখিস ভাই, কোনো কষ্ট দিস না। এই বলে রিপোর্ট আনতে গেলাম। অন্যদিকে আপু ডাক্তারের চেম্বারে ঢুকে জিজ্ঞাসা করলো, ওই ছেলেটা আসছিল কেন? আরে বলো না, কিডনি সমস্যা দেখা দিয়েছে, আমার একটা কিডনি নাই। আপু অবাক হয়ে বলল, কিভাবে? ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার মাকে একটা কিডনি দিয়েছিল। এমন সন্তান কয়জনের হয় বলো? আপু এই কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। ডাক্তার দ্রুত আপুর কাছে গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি ওর কাছে যাব, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। কেন, ও তোমার কি হয়? ও আমার কলেজের টুকরা ভাই হয়। আমি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। তুমি চিন্তা করো না, ওর রিপোর্ট নিয়ে আসতেছে। আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখলাম আপু চেয়ারে বসে আছে আর কাঁদছে। আমি সেদিকে না তাকিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ আপু এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে বুঝতে পারিনি। আমি তোকে অনেক অপমান করেছি, এমনকি মানুষের কাছে তোকে খারাপ বানিয়েছি। আমাকে মাফ করে দে ভাই। এ কি করছেন? নোংরা মানুষের গায়ে হাত দিলে আপনার হাত অপবিত্র হয়ে যাবে। লোকে দেখলে কি বলবে বলেন তো? ভাই, আমাকে মাফ করে দে। আপনি ভুলতে পারেন সেই সব অপমান, কিন্তু আমি তো না। আমি কোনোদিন আপনাদেরকে মাফ করব না, মরে গেলেও না। এখন আপনি যেতে পারেন। আপু কান্না করতে করতে বেরিয়ে গেল। ডাক্তার আমার কাছে এসে বলল, একবার কি ক্ষমা করা যায় না? না। আর আপনি ওনার হয়ে ওখলাতি করছেন কে? কারণ আমি তোমার দুলাভাই, আরও তোমার ভাগ্নি। বোনের সাথেই সম্পর্ক নেই আর দুলা ভাই। ডাক্তার, সরি রনি ভাইয়া আর কিছু না বলে রিপোর্টগুলো দেখতে লাগলেন আর আমি রিমিকে আদর করতে লাগলাম। অনেকক্ষণ পর রনি ভাইয়া আমার কাছে আসলেন।
আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম। হঠাৎ রনি ভাই এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না, তাই বললাম, কি হয়েছে ভাইয়া? তুই এতদিন কোথায় ট্রিটমেন্ট করছিলি? করাই নাই। এটা তুই কি করছিস ভাই? কেন, কি হয়েছে খুলে বলুন আমাকে। তোর একটা কিডনিও ড্যামেজ হয়ে গিয়েছে। বলে কাঁদতে লাগলো। আমি আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেলাম। দু ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ল, কিন্তু কিছুটা খুশিও হলাম। আর এই অবহেলাময় জীবন ভালো লাগছে না, এবার একটা ইতি চাই। আমি রনি ভাইকে বললাম, আমার হাতে আর কতদিন সময় আছে ভাইয়া? এভাবে বলিস না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দিব না। মিথ্যা সান্ত্বনা না দিয়ে বলো, আর কতদিন আছে আমার হাতে ভাইয়া? বড়জোর 1 মাস, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দিব না। আমার জন্য আর কারো কিছু করতে হবে না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আগে আমার গা ছুঁয়ে প্রমিস করো। আচ্ছা এই করলাম, এবার বল। এইসবের কিছুই তুমি আপু কিংবা কাউকে বলবে না। না, এটা আমি করতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আর তুমি যদি কথা না রাখো তাহলে আমি কিন্তু সবার থেকে নিজেকে আড়াল করে নেব। আচ্ছা তুই যা বলবি তাই হবে, কিন্তু এরকম করিস না ভাই। আর তোর আপুকে মাফ করে দে, তোর জন্য অনেক কান্না করছে জানিস, কিচ্ছু বলতে পারি না আমি। আচ্ছা, দেখা যাবে। আরও অনেকক্ষণ রনি ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া অনেক উপদেশ দিল কিভাবে চলতে হবে। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর আমার সেই প্রিয় জায়গা, সেই নদীর পাড়ে চলে এলাম। সেখানে এসে লিমার নাম্বার চাইলাম সাকিবের কাছে ফোন করে, কিন্তু দিতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করার পর দিল। তারপর তাকে ফোন দিলাম। সে আমাকে চিনতে পারেনি। পরিচয় না দিতেই ওকে সেই চিরচেনা নদীর পাড়ে আসতে বললাম আবিরকে নিয়ে। আমি নদীর দিকে তাকিয়ে আছি, আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ কে যেন পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি চোখের পানি মুছে ওর দিকে তাকালাম। যা ভেবেছিলাম তাই, লিমাই জড়িয়ে ধরেছে। এরপরও বলল, হঠাৎ করে এখানে আসতে বললে, কিছু কি হয়েছে? আচ্ছা লিমা, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? নিজের চাইতেও বেশি। হঠাৎ এই কথা বলছো কেন? তোমার ভালোবাসার কসম করে আমাকে একটা কথা দিবে? আচ্ছা কথা দিলাম। কি কথা বলো? তুমি আবিরকে বিয়ে করে নাও, আর 1 মাসের মধ্যে। কি পারবে তো? কথা দিছো কিন্তু। তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলো, তবুও এই কথা বলো না। অনেক ভালোবাসি তোমায়, একবার অবহেলা করে দূরে সরে দিয়েছি। জানি না ভাইয়া যেসব বলেছে সেসব সত্যি কিনা। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারিনি। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে আপন করে নাও। আমি আর পারছি না আমি তোমায় বিহীন থাকতে। প্লিজ তুমি আমাকে আর পর করে দিও না। এবার যদি পর করে দাও তো আমি মরে যাব। প্লিজ তুমি এরকম করো না, তোমার পায়ে পড়ি। তার সম্ভব না লিমা। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপন করতে পারবো না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার সাথে এমন করো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। কিছু করার নেই। আর আমার হবু বউ এখন প্রেগনেন্ট, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা বলতেই ঠাস ঠাস করে দুটো চট দিয়ে বলতে লাগলো, কি বললি? তোর হবু বউ প্রেগনেন্ট? ছোট লোক কোথাকার। আমি তোকে ভালো ভেবেছিলাম, এত অপরাধের পরেও তোকে মাফ করে দিয়েছিলাম, আর তুই এইসব বলতেছিস? ভাবছিলাম তোকে আপন করে নিব, কিন্তু না, তোর মতো চরিত্রহীনকে ভালোবাসা যায় না। আর কি যেন বললি? বিয়ে? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে করে তোকে দেখিয়ে দেব। তোর এই নোংরা মুখ আর কোনোদিন আমাকে দেখাবি না। জানি না আর কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। এইসব বলে সে চলে যেতে লাগলো। আবির আমার কাছে এসে বলল, আপনি মিথ্যে বলছেন ভাইয়া, আমি জানি, কিন্তু কেন মিথ্যে বলছেন জানি না, আর জানতেও চাই না। কিন্তু একটা কথা, লিমা আপনাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ও মরে যাবে। বাকিটা এখন আপনার ইচ্ছে। এই বলে সে চলে গেল, আর আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। লিমা এইসব একেবারে বিশ্বাস করে দিল। কিভাবে পারলো সে? একটা বারও ভেবে দেখলো না যে ওর সালাফি এসব করতে পারে না। তবে একটু খুশিও হলাম এই ভেবে যে ও ভালো থাকবে। ওখানেই বসে থাকলাম এই ভেবে যে মনটা যদি একটু ভালো হয়। সন্ধ্যা হয়ে গেল, সেখানেই বসে আছি।
হঠাৎ দেখি সাকিব কল দিচ্ছে। কল রিসিভ করলাম না। বেশ কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ করিনি। এখন রাত 8টা বাজে। সেখানেই বসে আছি। পিছন থেকে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। হ্যাঁ, সাকিব এসেছে। দ্বার হতেই কাঁদো কাঁদো হয়ে বলল, বাড়ি যাবি না নাকি এখানেই বসে থাকবি সারা রাত আর নিজের কষ্টগুলোকে আড়াল করবি আমাদের থেকে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর পারছি না রে, আর পারছি না সহ্য করতে। আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে রে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবে। আর একদম কাঁদবি না। আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আগে বাসায় চল। দুজনে গাড়িতে করে বাসায় চলে এলাম। বাসায় ঢোকার সাথে সাথে সিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে সান্ত্বনা দিয়ে চুপ করালাম। এরপর সোফার দিকে তাকাতেই তো আমি অবাক। হ্যাঁ, আমার বাবা, মা, বোন আর রনি ভাইয়া এসেছে। বাবা মাকে দেখে মুখটা অন্য দিক করে নিলাম। এরপর মা আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো, কিন্তু আমি ধরিনি। মাকে ছাড়িয়ে আমার মুখটা অন্য পাশে করলাম, যাতে কেউ আমার মুখ দেখতে না পারে। এরপর মা বলল, এরকম কেন করছিস বাবা? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাদের মাফ করে দে। অনেক আগেই আপনাদের মাফ করে দিয়েছি। আর কেউ একজন বলেছিল আমার মুখ দেখলে নাকি তাদের মরা মুখ দেখতে হবে। আপনারা আর কেউ একজন জনসমুদ্রে বলেছিল আমি নাকি তাকে খারাপ কিছু ইঙ্গিত করছি। তাই আপনারা আসতেন, খাওয়া দাওয়া করে যাবেন। সিমি ওনাদের খাবার ব্যবস্থা করো। এই বলে আমি আমার রুমে চলে এলাম। রীতিমতো পালিয়ে এলাম। রুমে এসে অনেক কান্না করলাম আর বলতে লাগলাম, আমাকে মাফ করে দিও তোমরা। আমার এই অল্প সময়ের জীবনে আর কাউকে জড়াতে চাই না। অন্যদিকে সাকিব, আচ্ছা, কি বললো সালাফি? কে ওকে জনসমুদ্রের উপবাদ দিচ্ছে? আপু কাঁদতে কাঁদতে বলল, আমি তুমি এটা কিভাবে করতে পারলে, নিজের ভাইকে সবার সামনে ছোট করতে? বেশ, আপনাদের নাটক শেষ হলে এবার আসতে পারেন। অনেক কিছু বলেছেন আপনারা, আর কিছু শুনতে চাই না। জানেন আন্টি, আমার ভাইয়া একদিনও খাটে ঘুমায় না, ফ্লোরে ঘুমায়। আর বললে যে খাটে নাকি ঘুম আসে না, কিন্তু আজ বুঝলাম ভাইয়া কেন খাটে ঘুমায় না। আর আপনারা সেই মানুষটাকে এত কষ্ট দিয়েছেন জানেন? সেদিন মার খেয়ে এসো আপনার কথা একবারও বলে নাই আপু, বলছে নাকি অ্যাক্সিডেন্ট করছে। বাবা, মা, আপু আর কিছুক্ষণ কান্না করে চলে গেল। কিছুদিন থেকে লক্ষ্য করছি সাকিব কেন জানি আর বাসায় আসে না। আবার সিমিও কেন জানি মন মরা হয়ে থাকে। রাতে বাসায় এসে সিমিকে ডাক দিলাম। ও এসে আমার পাশে বসলো আর বলল, কি হয়েছে ভাইয়া? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আর সাকিব কেন এখন আসে না? তোদের কি হয়েছে সত্যি করে বলবি? সিমি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমরা তোকে জানাইনি। ভাইয়া আমাকে মাফ করে দাও। কয়েকদিন আগে ও এসে বললো ও নাকি স্বপ্নে দেখেছে আমার সাথে বিয়ে হওয়ার জন্য তুমি কোথাও হারিয়ে যাচ্ছ, তাই আমাকেও অ্যাভয়েড করতেছে। আমি পারবো না ওকে ছেড়ে বাঁচতে ভাইয়া। ধুর পাগলি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরেও সিমি জড়িয়ে ধরে কাঁদতে আছে। এক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল আমার বেডেই। এরপর আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে আমার কেবিনে বসে আছি। সাকিব আমার কেবিনে ঢুকে শান্ত গলায় বলল, সালাফি, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বল। আমি কালকের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। কেন? এমনি, দেশে আর ভালো লাগতেছে না। এটা এই কারণ নাকি অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নাই। কার জন্য যাচ্ছিস? এ কথা বলার সাথে সাথে সাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। নিজের অজান্তেই সিমিকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলে তোর পা পর্যন্ত ধরে সিমিকে ভিক্ষা চাইতাম, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তুই অনেক দূরে চলে যাচ্ছিস, তখন নিজেকে ধরে রাখতে পারিনি। লাগবে না আমার ভালোবাসা, আমার বন্ধু থাকলেই যথেষ্ট। আর ওর চোখের সামনে থাকলে ভুলতে পারবো না রে, তাই চলে যাচ্ছি। আর তুই থেকেও যদি আমি চলে যাই তোদের থেকে অনেক দূরে, তখন কি করবি? মানে? কিছু না, আয় আমার সাথে। এই বলে সাকিবকে সাথে নিয়ে বাসায় এলাম। এসে দেখি সিমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছে আনমনে। ওকে ডাকতেই ও আমার সামনে আসলো। সাকিবকে দেখে চোখ নামিয়ে নিল। সাকিবের দৃষ্টিও নিচের দিকে। এরপর সাকিবকে সিমির কাছে নিয়ে এসে সিমিকে সাকিবের হাতে তুলে দিয়ে বললাম, সাকিব, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার কলিজা। আমার বোনটাকে দেখে রাখিস, ওকে কোনো কষ্ট পেতে দিস না। বাবা মা মরা বোন আমার জীবনে অনেক কষ্ট পাইছে, আমি না থাকলে
ওকে আগলে রাখিস। এই কথা বলতেই সিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, তুই কোথায় যাবি? কোথাও যেতে পারবি না আমাকে ছেড়ে। তুই যেখানে যাবি আমাকেও নিয়ে যাবি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাইয়া। ধুর পাগলি কোথাকার, আমি কি তোকে ছাড়া থাকতে পারি বল? এভাবে 2 দিন কেটে গেল। এখন সিমি আর সাকিব চুটিয়ে প্রেম করছে। একদিন রাতে খুব খারাপ লাগছিল, সিমিকে ডাক দিলাম, কিন্তু ও সাকিবের সাথে কথা বলায় ব্যস্ত। একসময় কষ্ট সহ্য করতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। কিছু সময় পর সিমি সাকিবের কল কেটে দিয়ে এসে আমাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসে। রনি ভাই চেক করতে থাকে আমাকে। একসময় আমার জ্ঞান ফিরে আসে। রনি ভাইকে জিজ্ঞাসা করলাম, আর কতদিন ভাইয়া? রনি ভাই আমাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে একসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। বুঝে গেলাম আর বেশি দিন নেই। অন্যদিকে সাকিব সিমির কাছে সব শুনে ঠাস ঠাস করে চর মেরে দিয়ে বলে, তোমার জন্য আজ আমার ভাইকে আমি হারাতে বসেছিলাম। লাগবে না আর তোকে আমার জীবনে আমার বন্ধুই যথেষ্ট। এই বলে সাকিব আমার কাছে এসে আমাকে জড়িয়ে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। সিমি কেবিনে প্রবেশ করে কেমন অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। ওকে হাতের ইশারায় কাছে ডাকলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাইয়া। আমি আর কোনোদিন এরকম করব না। আমি আর ফোন ব্যবহার করব না। আমাকে মাফ করে দে ভাইয়া। আমি এই সব কিছুর জন্য দায়ী। আমি তোর খেয়াল রাখতে পারলাম না। আমি তোর ভালো বোন হতে পারলাম না। ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে সাকিবকে ডাকলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। তাদেরকে বললাম, আমি যদি না থাকি তবুও তোরা কষ্ট পাবি না, সুখে থাকবি। তোদের সুখেই আমি খুশি হব। আচ্ছা, আমি যদি তোদের ছেড়ে অনেক দূরে চলে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? এই কথা শুনে সিমি আর সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কোনো কথাই বলছে না ওরা। আব্বা আম্মু বোনও আমার অসুস্থতার কথা শুনে এসেছে। তারাও অনেক কাঁদছে, মাপ চাইছে, কিন্তু কোনো কথা বলিনি। অবশেষে তারাও চলে গেছে। 2 দিন পর হাসপাতাল থেকে বাসায় এসেছি। আগের থেকে অনেক শুকিয়ে গেছি, ঠিকমতো দাঁড়াতে পারি না। পরের দিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি লিমা আমার কেবিনে ঢুকলো। ঢুকে আমাকে দেখে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপর আমাকে ছাড়িয়ে একটা কার্ড আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এই দেখ আমার বিয়ের কার্ড। তোকে জাস্ট জানাতে আসলাম, তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুরের আমার বিয়েতে এলাও না। তোর ওই রাস্তার কিটের মুখ আমাকে আর দেখাবি না। এই বলে চলে গেল। এরপর আবির আমার কাছে এসে বলল, ভাইয়া এখনো সময় আছে, প্লিজ আপনি ওকে সত্যিটা বলে দিন। এই বিয়ে হলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমি একটু মুচকি হেসে বললাম, ওর খেয়াল রেখো, কোনোদিন কষ্ট দিও না। আবির আমার কেবিন থেকে বেরিয়ে যেতেই আমার মাথা কেমন ঘুরতে লাগলো। আমি মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিলাম। হঠাৎ সাকিব এসে আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। বসে বলল, তোর কি হয়েছে বল না, আমাকেও বলবি না? আমি না তোর ভাই? খুব কষ্ট হচ্ছে রে তোকে এভাবে দেখতে। প্লিজ আমাকে বল। কিছু হয়নি তো, আমি ঠিক আছি। আমি জানি তুই কেমন আছিস। আচ্ছা শুনছিস, লিমার নাকি বিয়ে, আমাকে দাওয়াত দিল। আচ্ছা আমি কি একবার কথা বলবো? আর একবার যদি ওর কথা বলিস তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবি। সরি, আর বলবো না। এরপর সাকিব আমাকে জোর করে বাসায় নিয়ে এলো। এখন আর বাসা থেকে বাহির হই না, বাহির হবার শক্তিটাও নেই। মাঝে মাঝে আপু আর মা বাবা আসে, কিন্তু আমি ভালোভাবে কথা বলি না। দেখতে দেখতে লিমার বিয়ের আগের দিন চলে এলো। আনমনে আগের দিনগুলো মনে করছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যাতে আর একটা দিন বাঁচিয়ে রাখেন। সিমি আমার এই অবস্থা দেখে কান্না করতে করতে পাগল হয়ে গেল প্রায়। হঠাৎ দেখি লিমা কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছিলাম না। লিমা কাঁদতে কাঁদতে বলল, আজ আমার গায়ে হলুদ। জানো, অনেক স্বপ্ন ছিল আজকের দিনটা নিয়ে, কিন্তু তা আর হতে দিলে না। আচ্ছা শেষবারের মতো কি একবার আসবা? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। না করো না প্লিজ। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই কলটা কেটে দিলাম। এরপর সাকিবকে কল দিলাম। সাকিব খুব দ্রুত চলে এলো। এরপর সিমি আর ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য লিমাকে একটা নজর শেষবারের মতো দেখা। লিমাদের বাসায় পৌঁছে দেখি আপু, রনি ভাই, বাবা মা সবাই একসাথে। আমি গিয়ে গায়ে হলুদের স্টেজের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম।
এরপর একটা মেয়ে আমার কাছে গিয়ে কথা বলতে লাগলো। বুঝলাম মেয়েটা খুব মিশুকে। লিমা আমাদের দেখছিল। এরপর লিমা হঠাৎ সেখান থেকে নেমে এলো, এসে ঠাস ঠাস করে চর মারতে লাগলো। চরের গতি সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। সেখানে সিমি আর সাকিব ছিল না। এরপর লিমা যা বলল তা শুনে সেখানেই মরে যাওয়ার ইচ্ছে করছিল। লিমা বলল, জানোয়ার, চরিত্রহীন, লম্পট, এত কিছুর পরেও তোকে অনেক ভালোবেসেছিলাম। আমাকে ধোকা দেওয়ার পরেও তোকে মাফ করেছিলাম, আপন করে নিতে চেয়েছিলাম। কিন্তু তুই কি করলি? অন্য একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ের আগে মেয়েটার সাথে খারাপ কাজ করছিস, যার ফলে মেয়েটা আজ প্রেগনেন্ট। আবার সেই মেয়েটাকেও ছেড়ে অন্য একটা মেয়ের সাথে লুতুপুতু করতে তোর লজ্জা করে না? ধুর, আমি কি বলছি, তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুরের আবার লজ্জা আছে নাকি? শেষবারের মতো দেখার জন্য একটু ডাকছিলাম, কিন্তু তোকে ডাকাটাই আমার বড় ভুল হয়ে গেছে। এখনই তুই এই বাসা থেকে বেরিয়ে যা। কোনো রাস্তার কুকুরের জায়গা আমার বাসায় নেই। আমি দাঁড়াতে পারছিলাম না, মাথা কেমন জানি করছিল। আমি দাঁড়াচ্ছি না বলে লিমার ভাই দারোয়ান ডাকতে লাগলো। হঠাৎ কোথা থেকে রনি ভাইয়া এসে লিমার গালে সজোরে ঠাস করে একটা চর মারলো। আর একটা মারতে চাইলে আমি বসা অবস্থায় রনি ভাইয়ের হাত ধরলাম। রনি ভাইয়া হাঁটু গেড়ে বসে আমাকে ধরলো। এরপর বলল, লিমা, আজকের জন্য তোমাকে অনেক কাঁদতে হবে, সারা জীবন কাঁদবে, কিন্তু কোনো লাভ হবে না। আর দারোয়ান ডাকতে হবে না, আমি সালাফিকে নিয়ে চলে যাচ্ছি। এই কথা বলে রনি ভাই আমাকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একা পারছে না, পড়ে যেতে চাচ্ছি। হঠাৎ আপু এসে আর একটা হাত ধরলো। আমি তাকে শুধু একটা হাসি দিলাম আর লিমাকে বললাম, আমাকে মাফ করে দিয়েন। আপনার সাথে অনেক অন্যায় করেছি, প্রতারণা করেছি, অনেক কষ্ট দিয়েছি আপনাকে। হয়তো আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগ পাবো না, মাফ করে দিয়েন। আপু আর রনি ভাইয়া আমাকে আমার গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়িতে বসিয়ে দিলে আপু গাড়ি থেকে নেমে যাচ্ছিল। আমি আপুর হাতটা ধরলাম আর কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বললাম, আপু, জানিস আজ কতদিন পর তোকে আপু বলে ডাকলাম? আপু, সত্যি বলছি, তোর ভাইটা চরিত্রহীন না রে। আর তুই তো জানিস আমি লিমাকে ধোকা দিইনি, আর কোনোদিন মাপ চাওয়ার সময় পাবো কিনা। আমাকে মাফ করে দিস, আর তোর ভাইটার কপালে আগের মতো একটা ভালোবাসার পরশ দিবি। বলতে দেরি হলো না, আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে কপালে কপালে লাগিয়ে কাঁদতে লাগলো। আর রনি ভাই আমাদের দেখে কাঁদছে। হঠাৎ আপু আমাকে ছেড়ে দিয়ে ছুটে বিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমি ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। বাসায় এসে ড্রাইভার আমাকে ধরে রুমে নিয়ে গেল। অন্যদিকে সিমি আর সাকিব এসে দেখে আমি নেই। লিমা সোফায় বসে কাঁদছে আর রনি ভাইয়া বাসায় ঢুকছে। সাকিব লিমাকে জিজ্ঞাসা করলো, সালাফি কই? ওই চরিত্রহীন জানোয়ারটার কথা আমার সামনে বলবি না। আমাকে ধোকা দিয়েছে তো দিয়েছে, এখন আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছিল, তাই মেরে বাসা থেকে বের করে দিয়েছি। এই কথা বলতেই সাকিব নিজের সমস্ত শক্তি দিয়ে লিমাকে চর মারতে থাকে। একসময় লিমার ভাই বাধা দিতে আসলে তাকেও কলার ধরে মারতে থাকে। একসময় রনি ভাইয়া এসে সাকিবকে আটকায় আর সিমি তো কেঁদে কেঁদে পাগল প্রায়। সাকিব বলতে শুরু করে, আজ তোকে সব বলবো। এতদিন চুপ ছিলাম, আর না। লিমা, ওই দিনটার কথা মনে আছে যেদিন নদীর পাড়ে তুই আর সালাফি দেখা করতে গিয়েছিলি? আমিও ছিলাম সালাফির সাথে। সেদিন তোর ভাই আমাদের দেখে ফেলে। ওই দিন রাতেই তোর ভাই ওদের বাসায় যায়, গিয়ে বলে তুই নাকি তোর ভাইকে বলেছিস তুই সালাফির সাথে টাইম পাস করছিস। তুই নাকি বলেছিস সালাফি তোকে ইফটিজিং করে, তোকে নাকি খারাপ ইঙ্গিত করে। তুই নাকি সালাফির হাত থেকে মুক্তি চাস, তবুও নাকি সে তোর পেছনে বেহায়ার মতো পড়ে আছে। আবার সালাফিকে অন্য জায়গায় নিয়ে গোপনে বলে যদি সালাফি আবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তোকে মেরে ফেলতে নাকি তার হাত কাঁপবে না, তার সম্মানটাই নাকি সবার আগে। সেদিন সালাফি তোর ভাইয়ের পা ধরে অনেক কান্না করে যাতে তোর কিছু না করে। এরপর তোর ভাই চলে যাওয়ার পর ওর বাবা ওকে কুকুরের মতো মারে আর একটা ঘরে বন্দি করে রাখে। কয়েকটা দিন তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। আমি জানালা দিয়ে চুপি চুপি করে খাবার দিতাম। কিছুদিন পর আমি ওর বাবার পা ধরে কান্না করি যাতে ঘর থেকে তাকে বের করে, না হলে সে মরে যেত। অবশেষে তিনি আমাকে ঘরের চাবি দেন। ঘরে ঢুকে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করাই, কিন্তু তার বাবা মা বোন একটি বারের জন্য দেখতে যায় না।
যে মা বাবা বোনের চোখের মনি ছিল তারাই তাকে অবহেলা করতে শুরু করে, শুধু তোর জন্য। এর কিছুদিন পরও জানতে পারে ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। সালাফি একবারের জন্য নিজের কথা না ভেবে কিডনি দিয়ে দেয়, কিন্তু তারাই তাকে ভুল বুঝে বাসা থেকে বাইর করে দেয়। তাহলে যে ও বললো ওর গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট? তোকে ছাড়াও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, আর তুই এইসব বিশ্বাস করে নিলি? একটা বারের জন্য সত্য যাচাই করলি না? লিমা মাটিতে বসে কাঁদতে লাগলো। হঠাৎ উঠে ওর ভাইয়ার কাছে গিয়ে বলল, এইসব কি সত্যি ভাইয়া? তুই না আমাকে বললি যে সলাফি আমাকে ধোকা দিয়েছে? তাহলে ওইসব ছবি কি মিথ্যা ছিল ভাইয়া? ওই ভাইয়া বল না, ছবিগুলো কি মিথ্যা? কিসের ছবি? ওই দিন ভাইয়া সলাকিব আর অন্য একটি মেয়ের ছবি দেখায়। ছবিতে স্পষ্ট দেখাচ্ছিল সলাকিব অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ওই ছবি দেখে আমার ভীষণ রাগ ওঠে। সলাকিবকে কল দেই, কিন্তু রিসিভ করে না। তাই আমি ভেবে নিয়েছিলাম যে সলাকিব আমায় ধোকা দিয়েছে। ভাইয়া বল না, ওই ছবিগুলো কি মিথ্যে ছিল? লিমার ভাই কোনো কথা বলে না। ওনার নীরবতা দেখে লিমার ভাবি ঠাস ঠাস করে ওনাকে চড় মারে। লিমা মাটিতে পড়ে কান্না করছে। একটু পর সাকিবকে জিজ্ঞাসা করে, আচ্ছা, ও যদি কোনো মেয়ের দিকে না তাকায় তাহলে আমাকে বিয়ে করতে বললো কেন? পিছন থেকে কেউ বলে ওঠে, তোমার সুখের জন্য। এমন কথায় সবাই পিছনে ফিরে তাকায়। দেখে আবির কথাটা বলতে বলতে বাড়িতে প্রবেশ করে। কেন? কি রনি ভাইয়া, আপনি বলবেন নাকি আমি বলবো? রনি ভাই অনেকক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, সালাফি যে একটা কিডনি ছিল ওটা নষ্ট হয়ে গেছে। ওকে অনেকবার বলছি দেশের বাইরে নিয়ে যাই, কিন্তু ও বলছে যে কয়েকদিন বেঁচে আছে সবার সাথে থাকতে চায়। অনেক রিকোয়েস্ট করছি বাট রাজি হয়নি, আর কিছু সময়ের অতিথি মাত্র। এই কথা শুনে সবাই কাঁদতে থাকে। বিয়ে বাড়ি যেন শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি শোনার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেছে। সাকিবও কান্নায় ভেঙে পড়েছে। আপু রনি ভাইয়াকে গিয়ে ঠাস করে চড় মেরে বলে, এতদিন বলো নাই কেন? আমার ভাইটা এত কষ্ট সহ্য করতেছে, একটা বারও আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। আমাকে মাফ করে দাও, সালাফি আমাকে কসম দিয়েছে তাই কাউকে কিচ্ছু বলি নাই। আপু রনি ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, আমি ভাইয়ের কাছে যাব। মা তো জ্ঞান হারিয়েছে অনেক আগে, এখন জ্ঞান ফিরে নাই। বাবা মাকে ধরে কান্না করছে। লিমা কাঁদতে কাঁদতে ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, এবার তুমি খুশি তো ভাইয়া? সালাফিরে যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না, তোমাকে ডিভোর্স দেব। তখন বুঝবে ভালোবাসার মানুষকে ছাড়া থাকা কত কষ্টের। এদিকে সাকিব কল করেই যাচ্ছে, কিন্তু আমার ফোন রিসিভ করার শক্তি আর নেই। সাকিব রনি ভাইকে বলে, সালাফি কোন দিকে গেছে বলতে পারেন? বাসায় গেছে। সাকিব প্লিজ আমাকে নিয়ে চল তোদের সাথে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুই প্লিজ নিয়ে চল। লিমা সাকিবের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। অবশেষে সবাই গাড়ি নিয়ে সবাই বাসায় চলে আসে। সাকিব সিমিকে কোলে নিয়ে দৌড়ে আমার রুমে আসে। সাকিব সিমিকে কোলে নিয়ে রুমে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি আর মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি। সাকিব সিমিকে কোনো রকম বিছানায় শুয়ে দিয়ে আমার কাছে দৌড়ে আসে। আমার মাথা কোলে নিয়ে চিৎকার করে আমাকে ডাকতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, এই সালাফি উঠ, দেখ আমি এসে গেছি। সব আমাকে বলতে পারলি আর এই কথাটা আমাকে বললি না। এই সালাফি আমার দিকে তাকা, দেখ তোর ভাই চলে আসছে, আমি তোর কিছু হতে দিব না। আমি কিছু বলতে চাচ্ছি কিন্তু কিন্তু কিছু বলতে পারছি না। জিভ উল্টে যাচ্ছে। ইতিমধ্যে সবাই রুমে এসে গেছে। লিমা আমার অবস্থা দেখে দৌড়ে আমার কাছে এসে সাকিবের কোল থেকে মাথাটা নিজের বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওই তোমার কি হয়েছে বলো, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। দেখো আমি এসে গেছি, আর তোমার কষ্ট হবে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। তুমি না বলছিলা আমরা বিয়ে করব, আমাদের এক রাজকন্যা হবে, আমরা তাকে নিয়ে সারা জীবন মজা করব। তবে আজ কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? প্লিজ আমাকে একলা রেখে যেও না। অভিমান করে আছো তো, তোমাকে কষ্ট দিয়েছি বলে। আচ্ছা যত পারো আমাকে মারো, তবুও আমাকে জিন্দা লাশ বানিয়ে চলে যেও না।
আমি সইতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজ কেন এত নিষ্ঠুর হচ্ছ? এইসব বলে লিমা কাঁদতে লাগলো। আমি সাকিবকে হাতের ইশারায় টেবিলের উপর দেখিয়ে দিলাম, হ্যাঁ আমি বাসায় এসেই সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। সাকিব চিঠিটা হাতে নিল। ওইদিকে আপু অজ্ঞান হয়ে আছে আর রনি ভাই আপুকে ধরে আছে। সাকিব যখন চিঠিটা খুলতে যাবে তখনই আবির এসে বলল, এখন চিঠি পড়ার টাইম নাই, আপনি সালফি ভাইয়াকে ধরুন, হাসপাতালে নিতে হবে। আবির আর সাকিব আমাকে নিয়ে দ্রুত গাড়িতে উঠল। রনি ভাইয়া সহ সবাই অন্য গাড়িতে উঠল। আমাদের সাথে সিমিও আছে। সিমির কেন জানি জ্ঞান ফিরছে না। সাকিবকে কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বন্ধু, অন্যদিকে ভালোবাসা। হাসপাতালে এসে সাকিব কোলে করে দ্রুত আমাকে নিয়ে ভেতরে যায়। রনি ভাই আগেই ওটি তৈরি রাখতে বলেছিল, তাই দ্রুত আমাকে ওটিতে নেওয়া হয়। আবির সিমিকে অন্য ডাক্তার দেখিয়ে স্যালাইন পুশ করে রাখে। রনি ভাই ওটিতে ঢুকে যায়। কিছুক্ষণ পর সিমির জ্ঞান ফেরে। ও পাগলের মতো করতে থাকে। সাকিব ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গোটা হাসপাতাল ওর কান্নায় কাঁপছে, কেউ ওকে আটকাতে পারছে না। রনি ভাই ওটিতে ঢুকে দেখে আমি কিছু একটা বলতে যাচ্ছি। তখন রনি ভাই একটা কলম আর খাতা এনে দেয়। আমি জাস্ট সি লিখতেই কলম হাত থেকে পড়ে যায়। রনি ভাই দ্রুত বাইরে এসে বলে, সিমি দ্রুত আসো, তোমার ভাইয়া তোমাকে দেখতে যাচ্ছে। সিমি দ্রুত ওটির ভেতর প্রবেশ করে দেখে আমি বেডে শুয়ে কাতরাচ্ছি। সিমি দৌড়ে আমার কাছে এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমন কাঁদছে যে কিছুই বলতে পারছে না। কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে পড়ল। সাকিব ওকে ধরে বাহিরে এনে চোখে পানি দিতেই আবার জ্ঞান ফিরল, কিন্তু এবার আর চিৎকার করছে না। সাকিবের কোলে ছোট বাচ্চার মতো শুয়ে একদিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। অন্যদিকে রনি ভাই আমার বিভিন্ন টেস্ট করছে আর কিডনির ব্যবস্থা করছে। হঠাৎ সাকিবের চিঠিটার কথা মনে পড়ল। চিঠিটা বের করে আবিরকে দিল পড়ে শোনাতে, কারণ ওর পড়ার শক্তি নেই। আবির চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে যা লেখা ছিল তা হলো, সবাই আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। এরপর থেকে আরও ভালো থাকবেন, কারণ আজকের পর থেকে আর এই কুলাঙ্গারটার মুখ দেখতে হবে না। আব্বু আম্মা আমাকে মাফ করে দিও। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের সম্মান নষ্ট করেছি, আপনাদের অনেকের সামনে ছোট করেছি, কিন্তু আব্বা আমি কোনোদিন আপনাদের সম্মান নষ্ট করতে চাইনি। আপনাদের আমি নিজের জীবনের চেয়েও ভালোবেসেছি। আপনারা আপু, সাকিব আর লিমা, এরাই ছিল আমার পৃথিবী। কিন্তু সাকিব ছাড়া সবার কাছে আমি অপমান অবহেলা ছাড়া কিছুই পাইনি আব্বা। আচ্ছা, সেই বয়সে তো সবাই ভুল করে, আমিও না হয় করেছিলাম, তাই বলে কি আমি এতটা অবহেলা আমার প্রাপ্য ছিল? জানো আব্বা, আপু না আমাকে সবার সামনে চরিত্রহীন বানিয়েছে, সবার হাতে মার খাইয়েছে। মানুষের মার যতটা গায়ে লাগেনি, তার চেয়ে বেশি লেগেছিল তার কথাগুলো। যে বোনকে আমি নিজের মায়ের সম্মান দিয়েছিলাম, সেই বোন বলে রাস্তায় নাকি আমি ওকে ইপটিসিং করেছি। আচ্ছা যাই হোক, তোমাদের তো সারা জীবন কিছু দিতে পারিনি। আমার আলমারিতে তোমার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা বোরখা রেখেছি। প্লিজ আমার মরার খাটিয়াটা ঘাড়ে নেওয়ার আগে সেই পাঞ্জাবিটা পরে নিয়েন। ও বাবা, বলো না, পড়বে তো বাবা? প্লিজ তোমার এই লম্পটটার শেষ উপহারটা রেখো, আর সেখানে কিছু টাকা আছে। আমার মরার কাপড় কিনে আর বাকি টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করিও। আর ওই যে সিমি, ও আমার খুব আদরের, ওকে একটু আগলে রেখো, নিজের একটা মেয়ে মনে করে রেখে দিও। আর আপু, আমি সত্যি চরিত্রহীন না রে, তোকেও তো কিছু দিতে পারিনি। আমার আলমারিতে তোর মেয়ের জন্য একটা লকেট রেখেছি। প্লিজ তোর এই চরিত্রহীন ভাইটার শেষ উপহারটা তোর মেয়ের গলায় পরিয়ে দিস। আর লিমা, তোকে বলছি, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি সত্যি তোকে ধোকা দিইনি রে, আমি তোকে ঠকাইনি। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, তাই তোকে কষ্ট দিতে চাইনি। আমি আমার রোগের কথা বললে তুমি অনেক কষ্ট পেতে, আর আমার মৃত্যুর পর তোমার কষ্ট হতো আমাকে ছাড়া থাকতে। তাই আমাকে ভুল বোঝানোর জন্য আমার গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম। সত্যি বলতে আমি তোমার পরে কোনো মেয়ের দিকে ওইভাবে আজও তাকাইনি। মনে আছে
তোমাকে আমি বলেছিলাম তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে কবুল বলার আগেই যেন মরণ হয়। দেখো আজ আল্লাহ তাআলা আমার কথা শুনেছে। তোমার তো লাল বেনারসি অনেক পছন্দের, তাই না? আলমারিতে দেখো একটা লাল বেনারসি রেখেছি, পরলে তোমাকে খুব মানাবে। আমার তোমাকে দেখার সৌভাগ্য হলো না, শেষবারের মতো দেখতে গেছিলাম, তাও তোমার অপমান আর অবহেলা ছাড়া কিছুই পেলাম না। আচ্ছা আমাকে মাফ করে দিও আর আবিরের সাথে ঘর বেঁধো, ছেলেটা অনেক ভালো। সাকিব আমাকে মাফ করে দিস, শেষবারের মতো তোর সাথে কথা বলতে পারলাম না। আমার সমস্যার কথা বললে তুই অনেক কষ্ট পেতিস, তাই বলি নাই। আমাকে মাফ করে দিস, তোকে কিছুই দিতে পারলাম না। আমার জীবনের শ্রেষ্ঠ জিনিসটাকে তোর কাছে রেখে গেলাম, আগলে রাখিস প্লিজ, কোনোদিন কষ্ট দিস না। আর আপু আমাকে মাফ করে দিস রে, শেষবারের মতো তোর মুখটা দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ দিল না রে। ভালো থাকিস আর পাগলামি করিস না, আমি সবসময় তোর পাশেই আছি। আমার জন্য একটু দোয়া করিস আর কাঁদবি না কিন্তু, তাহলে আমি খুব কষ্ট পাবো। তুই কি চাস তোর ভাইয়া কষ্ট পাক? যাই হোক ভালো থাকিস সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালাম আলাইকুম। সবাই কাঁদতে লাগলো, কান্নার আওয়াজে হাসপাতাল শ্মশানে পরিণত হয়ে গেছে। সেমি কান্না করতে করতে সাকিবের কোলে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর রনি ভাই চোখে পানি নিয়ে ওটি থেকে বেরিয়ে বলল, সালাফিকে বাঁচাতে হলে একটা কিডনি দরকার, কিন্তু কিডনি কোথাও পাওয়া যাচ্ছে না। লিমা দৌড়ে গিয়ে রনি ভাইয়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমার থেকে একটা কিডনি নেন, ওর আর আমার রক্তের গ্রুপ এক, প্লিজ আপনি না করবেন না, আমার কিডনি দিয়ে ওকে বাঁচান, দরকার হলে দুটোই নিন, তবুও ওকে বাঁচান। রনি ভাইয়া কোনো উপায় না পেয়ে লিমার কথায় রাজি হয় এবং তাকে নিয়ে ওটিতে ঢোকে। অনেকক্ষণ কোনো খবর নেই, সবাই বাইরে কাঁদছে। এক সময় রনি ভাই কান্না করতে করতে ওটি থেকে বের হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সাকিব দৌড়ে তার কাছে গিয়ে বলে, সালাফির খবর কি ভাইয়া? রনি ভাই কোনো কথাই বলছে না, শুধু কাঁদছে। ভাইয়া বলেন না সালাফির কি অবস্থা, ও ঠিক আছে তো? আমাকে তোমরা সবাই মাফ করে দাও, আমি ওকে বাঁচাতে পারি নাই। এই কথা বলে রনি ভাই হাউ মাউ করে কাঁদতে লাগলো। সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বলছে না। আপু এসে রনি ভাইয়াকে ঠাস ঠাস করে চর মারতে মারতে বলতে লাগলো, তুমি মিথ্যে বলছো তাই না? তুমি বলো না তুমি মজা করছো, তাই তো? এই কথা বলছো না কেন? তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, তুমি খুনি, তুমি আমার ভাইকে এনে দাও, তুমি আমার ভাইকে এনে দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। এই বলে কাঁদতে কাঁদতে রনি ভাইয়াকে জড়িয়ে ধরলো। সেমি কিছু না বলে উঠে অটিতে ঢুকে গেল। সাকিব সেমিকে আটকাতে চাইলো কিন্তু পারল না। সেমি অটিতে ঢুকে দেখে আমার গোটা শরীরে কাপড়ে মোড়ানো। সেমি শান্তভাবে আমার মাথার কাছে বসে আমার মাথাটা কোলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমাচ্ছিস? আচ্ছা ঘুমা, আমি তোর মাথা টিপে দিচ্ছি। দেখো আমার ভাইয়া ঘুমাচ্ছে, আর রনি ভাইয়া কি সব উল্টাপাল্টা বলছে, কেউ আমার ভাইয়াকে ডিস্টার্ব করবে না। ভাইয়া ঘুম থেকে উঠলে আমার সাথে কথা বলবে, আমার লক্ষ্মী আর কিছু বলতে পারলো না, বেড থেকে পড়ে যেতে লাগলো। সাকিব দৌড়ে গিয়ে ধরলো। এরপর আমাকে বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। শেষ গোসলটা সাকিব দিল। আমাকে খাটে ওঠানো হলো। বাবা আজকে আমার দেওয়া লাল পাঞ্জাবি পরেছে। আমাকে শেষবারের মতো সবাই দেখতে লাগলো। সাকিব সিমিকে ধরে আমার খাটের কাছে নিয়ে এলো। সিমি আমাকে দেখেই আমার খাটের উপর হুমড়ি খেয়ে বলতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, আমার সাথে কথা বলবি না? সবার মতো আমার উপরও কি রাগ করে থাকবি তুই? আমি কি করেছি বল? তুই না আমাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসিস, পারবি আমাকে ছেড়ে থাকতে? ও ভাইয়া কথা বল না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে ভাইয়া, আমাকে ছেড়ে যাস না রে ভাইয়া, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। তুই না কথা দিয়েছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে আজকে এত স্বার্থপর হচ্ছিস কেন? ভাইয়া তুই উঠ, আমরা এসব ছেড়ে অনেক দূরে চলে যাব ভাইয়া। এ ভাইয়া, ভাইয়া বলে চিৎকার দিতেই সাকিব সিমিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, বলো। ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা আমার ভাইয়াকে নিয়ে যেও না, আমি থাকতে পারবো না ভাইয়াকে ছাড়া। ধুর পাগলি, সালাফির কিচ্ছু হয়নি, অপারেশন চলছে, তুমি খারাপ স্বপ্ন দেখেছো। সিমি দেখে সত্যি তো
সিমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছু সময় পর রনি ভাইয়া হাসি মুখে ওটি থেকে বেরিয়ে এলে সাকিব আর সিমি রনি ভাইয়ার কাছে গিয়ে বলে, সালাফির কি অবস্থা ভাইয়া? আমার ভাইয়া ভালো আছে তো? সালাফি এখন বিপদমুক্ত। আমি আমার ভাইকে দেখবো, তোমরা আমাকে ভাইয়ের কাছে নিয়ে চলো। একটু পর বেডে শিফট করব, জ্ঞান ফিরলে দেখা করিও। লিমা কেমন আছে ভাইয়া? ওর একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ভালো আছে। একটু পরে আমাকে আর লেমাকে একই রুমে শিফট করা হয়েছে, 2টা বেড একখানে করে। আমার আগে জ্ঞান ফেরে, পাশে তাকিয়ে দেখি সিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। আমার চোখ খোলা দেখে একটু মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমা, আমি তোর মাথায় হাত পুড়িয়ে দিচ্ছি। অন্য পাশে দেখি লিমা শুয়ে আছে আর এক ধ্যানে আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সাকিব রুমে ঢুকতেই ওকে হাতের ইশারায় ডাকলাম। ও আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, তোর সাথে কোনো কথা নাই, তুই আমাকে বন্ধু ভাবিস না। এ কথা বলতেই আমি ওকে আরো কাছে নিয়ে এসে জড়িয়ে ধরলাম। দুজনেই কাঁদছি। সবাই একে একে এসে দেখা করে গেল। সিমি যায়নি। সাকিব লিমার দিকে তাকিয়ে সিমিকে বলে, চলো একটু বাইরে যাই আমরা। না, আমি কোথাও যাব না। সাকিব সিমিকে অনেক বুঝিয়ে নিয়ে যায়। আমি লিমার দিকে না তাকিয়ে বললাম, আপনি এখানে কেন? লিমা কোনো কিছু না বলে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারিনি। কতটা রাত যে নির্ঘুম কাটিয়েছি চোখের জলে। আমি আর পারছি না, আমাকে আর কষ্ট দিও না প্লিজ। দরকার হলে নিজ হাতে শাস্তি দাও, মেরে ফেলো, তবুও আমার সাথে রাগ করে থেকো না। তোমার হাতে মরলেও আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমাকে ছেড়ে যেও না। তোমার বাসায় তো অনেক কাজের মানুষ আছে, আমাকেও একজন কাজের মানুষের মতো বাড়ির একটা ছোট্ট কোণায় থাকতে দিও। সত্যি বলছি, এবার আমাকে ছেড়ে চলে গেলে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি আর কষ্ট দিতে পারলাম না। সত্যি মেয়েটাও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই ওকে আমিও জড়িয়ে ধরে বললাম, ধুর পাগলি, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো? আর একবার মরার কথা বললে ঠ্যাং ভেঙে দিব। লেমা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি করবেন বলেন? ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক না কেন, একটু ভালোবাসা দিলে সব ভুলে যাওয়া যায়। 5 বছর পর লিমা আর আমার বিয়ে হয়েছে এবং একটা রাজকন্যা হয়েছে আমাদের। সাকিব আর সিমিও বিয়ে হয়েছে। ওদের ছেলে, আমার মেয়ে আর সাকিবের ছেলে সব সময় খেলা করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় হলে ওদের বিয়ে দেব। এখন বাবা, মা, সিমি, সাকিব, লিমা আর আমাদের রাজকন্যা এবং সিমির রাজপুত্রকে নিয়ে আমার বড় সংসার। আমরা সবাই এক বাসাতেই খুব সুখে শান্তিতে আছি। দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। আল্লাহ হাফেজ।